কারণ যে স্পিরিটটা তিনি নিজে পূজা আচ্ছা করে, স্পিরিট ফর্মে কোনো না কোনো দেবতাকে পুজো করে, তাকে কি করে ছাড়বে ব্ল্যাক ম্যাজিক? না, ব্ল্যাক ম্যাজিক নেই, নেগেটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি আছে। ইট ইজ সেইং ইয়েস। রাত্রিবেলা 9টার সময় আমাকে কল করে বলছে সেলাইটা না অটোমেটিক কেটে গেছে। দেখছেন, নোটিস করছেন যে রাত্রিবেলা যখন ঘুমাচ্ছেন ওনার সাথে অত্যাচার হচ্ছে রাতে। পুরো ফিল করছেন উনি। অভদ্র ব্যবহার চলছে এবং অত্যাচার চলছে। রোজ মনকে রেখে জিনিসগুলো যখন পোড়াচ্ছে আগুনে, দুজনে মিলে একসাথে দেখছে যে আগুনে ওনাদের পুরো ফ্যামিলি মেম্বারদের দেখা যাচ্ছে, পুরো ছবি আগুনে, আগুনের পুরো ফ্লেমস গুলোর মধ্যে ওনাদের। তো বললাম ওই আলমারিতে এই এই জিনিসগুলো আছে, ঠিক আছে, একটু ছাই, একটা ফ্রুট আছে কলা টাইপের, কিছু জলা কাঠ রয়েছে, ঠিক আছে, আরও কিছু সামগ্রী রয়েছে, সিঁদুর টিঁদুর এইসব। বললাম আপনার এই আলমারিটা এগুলো রয়েছে, আপনি খুলুন, খুলে দেখুন, তারপর আমাকে ফোন করুন। হঠাৎ ডিসকাস করতে করতে পেছন দিকে আমি ফিল করলাম কেউ এসে দাঁড়ালো। অন্ধকার, তখন আমার রুম অন্ধকার, আমি শুধু বলছি, কথা বলছি। तू कौन है, क्या समझता है अपने आप को, इनका छोड़, इनका पीछा छोड़। পিতৃদোষ। পিতৃদোষ যারা প্রথমবার শুনছেন, আমার মনে হয় তারা জানেন না এই পিতৃদোষের কারণে মানসিক এবং শারীরিক যে কী রকম দুর্দশা হতে পারে আমরা জানবো আজকের এই পডকাস্টে। শুভ্রজিৎ দা আমাদেরকে আজকে বলবে ট্যারোটের দ্বারা অতীতে কি ভুল করেছেন, তার জন্য বর্তমান এবং ভবিষ্যতে কি ক্ষতিপূরণ দিতে হতে পারে, বা সেটাকে ঠিকও করা যেতে পারে কি না। রাজস্থান থেকে, মধ্যপ্রদেশ থেকে এমন কিছু ঘটনা আছে না, আপনাকে ভাবতে বাধ্য করবে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। শুভ্রজিৎদার মধ্যে একটা অদ্ভুত পাওয়ার আছে যেটা নিয়ে আমরা মানে আমাদের বলতেই হবে যে তিনি নিজের পাওয়ারের দ্বারা মেঘ সরাতে পারেন, মেঘকে গায়েব করে দিতে পারেন, টমেটোর রং চেঞ্জ করে দিতে পারেন, ধারালো ছুরি দিয়ে যদি হাতে মারে হাত কাটবে না। কি এই জিনিসটা? ডিসক্রিপশনে তার চ্যানেল লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন, তারপর পডকাস্টটা দেখুন ভাই। আপনাদের দেখতেই হবে পডকাস্টটা, এর কারণ একটাই, কারণ শুভ্রজিৎ দা জেনুইন ট্যারোট মাস্টার একটা। সব কিছু আপনার ঠিক করে দিতে পারে, লাভ লাইফ, বিজনেস, সব কিছু। আর কি কি বলবো, মানে আপনাদের যা যা প্রবলেম আছে, পডকাস্ট যেখান দিয়ে স্টার্ট হবে, ভালোভাবে মাথা রাখুন, যেখান দিয়ে পডকাস্ট স্টার্ট হবে সেখানে তার নাম্বারটা দেওয়া আছে, কল করুন, রেমিডিজ নিন। যেতে হবে না তার কাছে, দূর দূর থেকে, দূরে থাকেন ধরুন, মানে পৃথিবীর বাইরে তো হবে না, মানে ভারতের বাইরে যারা আছেন, যারা বাংলাদেশ থেকে শুনছেন, কেউ কাতার থেকে শুনছেন, কেউ লন্ডন থেকে আমাকে SMS করেন, থ্যাংক ইউ তাদেরকে, তারা সাবস্ক্রাইব করেছেন, আরও থ্যাংক ইউ তাদেরকে। তারা হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে কল করুন, এই নাম্বারে আপনার সব রকম প্রবলেম সলভ হয়ে যাবে। ডাইরেক্ট তার কাছে যাব, যে নাম্বারটা ব্লিঙ্ক করছে, আপনারা জানেন কি করতে হয়, আপনি কল করবেন। আপনার কাছে যদি ভালো কোনো ঘটনা থাকে, ভৌতিক হোক, মানে মানসিক কেন বলতে চাচ্ছি, মানে ভৌতিক, রোম্যান্টিক, চ্যারিটেবল, যে কোনো বিষয়, বা দাদার মতো যদি চান নিজের বিজনেসটাকে এগোনোর, সেই জন্যও কল করতে পারে। আর ডাইরেক্ট শুভজিৎদার কাছে। কেমন আছো দাদা? চলছে, তুমি কেমন আছো বলো? এই চলছে। আর থ্যাংক ইউ জিজ্ঞেস করার জন্য। ইউ ওয়েলকাম। আজকে আমরা যে কথাগুলো বলবো বা যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে ট্যারোট কার্ড। এর আগে অনেকে এসছে ট্যারোটের ব্যাপারে বলেছে, কিন্তু আজকে তোমার কাছ দিয়ে একদম ইউনিক শুনবো, কারণ ওভার দ্য ফোনও কথা হয়েছিল, এখন এসে তার আগে একটা আড্ডা হচ্ছিল, সেখানেও আমরা এই বিষয় নিয়ে কথা বলছিলাম। কিন্তু প্রথমেই আমাদের দর্শকরা চায় একটা ঘটনা দিয়ে আমরা ঢুকবো। শিওর শিওর শিওর। তা কি রকম ঘটনা যদি তো বলো। ঘটনাটা যদি বলি, রিসেন্ট একটা ঘটনা, হুম ঠিক আছে, সেটা হচ্ছে একজন স্কুল টিচার, হুম ঠিক আছে, রাজস্থানে থাকেন। তো আমি নামটা রিভিল করছি না, কারণ নাম রিভিল করা যায় না, একদম। বারণ থাকে। তো উনি আমার এক ফ্রেন্ডের থ্রুতে কন্ট্যাক্ট করেন। ওনার ব্যাপারটা হচ্ছে অনেক বছর ধরে যখনই ওনার দাদার ওয়াইফ বিয়ে বিয়ে করে আসেন, ঠিক আছে, বাড়িতে কিছুদিন পরেই মানে ওনার সাথে ঝগড়াঝাটি হয়। হুম ঠিক আছে, ঝামেলা ঠামেলা, মানে ওনাকে দেখতে পারেন না এরকম ব্যাপার, কোনো কারণে জেলেসি, ঠিক আছে, সেটা প্রপার্টি রিলেটেড যতদূর গেস করেছিলাম প্রথম প্রথম শুনে। হুম আর ওনার দাদা হচ্ছে ঠান্ডা মানুষ, সব সময় মানে চেষ্টা করতেন আর কি যাদের দমিয়ে দেওয়া যায় আর কি ঝামেলা ঝগড়াঝাটিগুলো। সলভ করে দেয়। হ্যাঁ, কিন্তু আফটার 2-3 ইয়ার্স, ঠিক আছে, উইদিন 2-3 ইয়ার্স
ওনার কাজে সমস্যা হয়, ঠিক আছে, ওনার টিচারই যে পজিশনে ছিলেন প্রমোশন হচ্ছে না। তারপরে হচ্ছে ওনার বিয়ে আটকে যায়, উনি অ্যাবাভ 40 ইয়ার্স, ঠিক আছে, 45 এরকম হবে, কিন্তু ওনার এখনও বিয়ের কোনো মানে বিয়েটা পুরোপুরি আটকে গেছে, বাহ। ঠিক আছে। প্লাস ওনার যার সাথে রিলেশন ছিল সেটা আস্তে আস্তে কাট হতে হতে পুরো একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে আসে। আর উনি স্বপ্ন দেখতেন, প্লাস ওনার দাদা স্বপ্ন দেখতেন রাতে যে ওনাকে কেউ মারছে, বা উনি ছাদ দিয়ে ঝাঁপ দিচ্ছে, দাদা? এরকম টাইপের ওনার দাদা। মানে কার ব্যাপারে স্বপ্ন দেখতেন, বোনের ব্যাপারে? না, উনি নিজে নিজে? নিজে দেখতেন যে উনি সিঁড়ি দিয়ে পড়ে যাচ্ছে, ছাদ দিয়ে ঝাঁপ দিচ্ছে, ওনাকে কেউ মেরে দিচ্ছে। এটা অনেকবার হয়েছে? অনেক দিন ধরে এরকম ঘটনা ঘটছে। হুম। আর উনি দেখতেন, নোটিস করছেন যে জলটা যে বাথরুমের, ঠিক আছে, জলের পাইপ হয়, সেটা ফেটে গেছে, কিন্তু ওটা প্লাম্বার ডেকে হোক কি যে ডাক্তার ডেকে হোক আর কি, কিছুতে ওটা পাইপটা যতবার ওটা সারানো হচ্ছে ততবার ফেটে যাচ্ছে একদিন পরেই। এটা চলছে 6 মাস ধরে। 6 মাস ধরে একটা পাইপ রিকভার করা যাচ্ছে না। তো উনি দেখছিলেন যতবার পাইপ ঠিক করাচ্ছে ততবার পাইপ ফেটে যাচ্ছে, ঠিক আছে, কিছুতে রেমেডিটা হচ্ছে না। এবার 6 মাস হয়ে গেছে, তখন নতুন পাইপ লাগিয়েছে, ঠিক আছে, বলছিল যে আমি নতুন পাইপ লাগিয়েছি, কিন্তু 3 দিন পর বউই ফাট গিয়া, ওটাও ফেটে গেছে, মানে কিছুতেই লিকেজ আর বন্ধ হচ্ছে না, এরকম ব্যাপার। বুঝলাম যে আপনার বাড়িতে পুরো একদম নেগেটিভ এনার্জি চেক করে বললাম, পুরো ঘিরে রেখেছে নেগেটিভ এনার্জি, ঠিক আছে। এবারে বললো কে করেছে, ভদ্রমহিলার একটু স্বভাব আছে যে উনি খুঁটি খুঁটি সব কিছু জিজ্ঞাসা করবে, চট করে টিচার মানুষ বিশ্বাস করতে চায় না, হুম। ঠিক আছে, টিচার মানুষ, আর শুনে এসছে আমার কাছে, ঠিক আছে, হুম। এসবে অতটা উনি বিশ্বাস করেন না খুব একটা। এবার হুম। আমাকে তো তাকে ভরসা দেখাতে হবে, বিশ্বাসও করাতে হবে যে কী করে কি হয়েছে না হয়েছে। এবার আমি বললাম, পুরো ডেট ধরে বললাম আপনার এই সময়ের দিকে প্রবলেম স্টার্ট হয়েছে, হুম। ঠিক আছে, 2-2.5 বছর আগের থেকে। বললো হ্যাঁ ঠিক আছে, ওটাতে সম্মতি দিল। যাক, বললাম না, ঠিক যাচ্ছে। তারপরে বললাম যে আপনার একজন লেডি আপনার প্রচুর হিংসে করে আপনাকে, প্রথমে এটা দিয়ে স্টার্ট করেছিলাম। বললো হ্যাঁ, মানে আমাকে দেখতেই করে না, এরকম বললো, আমার বৌদি হয়, এবং নানানভাবে ব্লেম দেয় ওনাকে, ঠিক আছে, উনি যেটা করেননি সেটা আর কি ওনার ঘাড়ে চাপিয়ে দোষ টোষ দেওয়া আর কি, এইসব করে আর কি। বললো এরকম আছে। তা বললাম যে উনি কি কোথাও যান আর কি, কোথাও কোনো কাল প্র্যাকটিশনার বা তান্ত্রিক এইসবের কাছে জানেন আপনি? বলে হ্যাঁ, উনি ওনার একজন আছে, একজন আর কি হরি বা এরকম কিছু, উনি যান, প্রত্যেক সপ্তাহে যান এরকম। তো বললাম যে আমি তো ডাইরেক্ট কারোর নাম ধরে বলি না, তো বললাম ডাইরেক্ট কিছু বলছি না, কিন্তু আপনার ক্লোজ মহিলা এরকম একজন আছেন, তার দ্বারা এটা হয়েছে, একটা এন্টিটি চালান করা হয়েছে আপনার উপরে, এবং শুধু আপনার উপরে না, পুরো ফ্যামিলিটার উপরে আছে। এবার বললো কিভাবে করেছে, কিছু রেখে গেছে বা কিছু ইয়ে করেছে, যার যেরকম বলে আর কি। তো তারপরে আমি আরো ডিপ চেক করলাম, ডিপ চেক করে বললাম না, এনাকে তো বিশ্বাস করাতেই হবে, নাহলে এনার সলিউশন হবে না, ঠিক আছে। ডিপ চেক করে বললাম আপনার বেডরুমে একটা আলমারি আছে, ঠিক আছে, ওনার বেডরুম ঠিক না, ওনার বৌদির বেডরুম আর কি, ওনার দাদার বেডরুম, যাই হোক, আর ওনার দাদা ওখানে থাকেন না, বাইরে কাজ করেন, চাকরি করেন আর কি। তো বললাম ওই আলমারিতে এই জিনিসগুলো আছে, ঠিক আছে, একটু ছাই, একটা ফ্রুট আছে কলা টাইপের, কিছু জলা কাঠ রয়েছে, ঠিক আছে, আরও কিছু সামগ্রী রয়েছে, সিঁদুর টিঁদুর এইসব। আমি বললাম আপনার এই আলমারিটায় এগুলো রয়েছে, আপনি খুলুন, খুলে দেখুন, তারপরে আমাকে ফোন করবেন, ঠিক আছে, তাহলে মনে হলে আপনি বলবেন, আমি সলিউশনের ব্যাপারে বলবো তাহলে আপনাকে। তারপর উনি বললো চাবিটা আমার নেই, বৌদি তো চাবি নিয়ে চলে গেছে, বৌদি রাগ করে বাপের বাড়ি চলে গেছে, ঠিক আছে, যে আসেনি। এবারে উনি চাবি বানিয়ে, বললাম আমি চাবি বানিয়ে তারপরে খোলাবো, সময় লাগবে, একদিন তো সময় লাগবেই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি কালকে জানাবেন। কালকে এবার মেসেজ করেছে আমাকে, বলছে আমি খুলিয়েছি ওটা চাবি বানিয়ে, এক্স্যাক্টলি যা যা বলেছিলাম তাই তাই বেরিয়েছে একদম, পুরো ছবি টবি পাঠিয়েছিল। বললাম যে এগুলো দিয়ে আপনার পুরো বাড়িটাকে না নেগেটিভ এনার্জি পুরো ঘিরে দিয়েছে, পুরো সারাউন্ডেড পুরো একদম। আপনার না ফাইন্যান্সিয়াল উন্নতি হবে, না না তো আপনি প্রমোশন পাবেন, না তো আপনার পুরো ম্যারেজ ট্যারেজ সব ব্লক করা আছে, ঠিক আছে, আর আপনার পুরো ফ্যামিলির উপরে এফেক্ট করছে, আপনার মায়ের শরীর খারাপ হচ্ছে এর কারণে। বলছে তখন হ্যাঁ হ্যাঁ, আমার মার তো শরীর খারাপ থাকে, ঠিকই হচ্ছে না। প্লাস ওনার যে ভাই, আরেকটা ভাই আছে ছোট ভাই, ওনার ফ্যামিলিও প্রচণ্ড ভুগছে
শরীর খারাপ হ্যান ত্যান, তারপর ওনাদের রোগ ব্যাধি লেগেই রয়েছে। আর তাদের ছোট ছোট বাচ্চা আছে, তাদের পড়াশুনো হচ্ছে না, মানে পুরো ফ্যামিলি এরকম পুরো এফেক্টেড হয়ে গেছে। তো তারপরে উনি তো দেখে অবাক, বলে, কি করে বললাম? উনি বলা জিজ্ঞেস হচ্ছে ক্যাসে বলে আপনি, আপনি কি করে বললেন এটা যে এই জিনিসগুলো রয়েছে? আমি বললাম আপনাকে তো কিছু বলতে হবে, নাহলে তো আপনি টিচার মানুষ, স্বাভাবিক ব্যাপার, কিছু বিশ্বাস করবেন না। যাই হোক, আমি বললাম এবারে আপনি সলিউশনের দিকে আসুন, ঠিক আছে, যেটা করার দরকার সেটা করুন। আপনার জিনিসটা মানে ব্লকেজটা কাটবে, প্লাস আপনার তো বিয়ের চান্সেস আমি কম দেখলাম, আমি চেকিং করে দেখলাম ওনার বিয়ে চান্স খুব কম। ঠিক আছে, মিথ্যে কথা বলে লাভ নেই ওনাকে যে আপনার কাটিয়ে দেবো বিয়ে হয়ে যাবে, ওসব বলে লাভ নেই। তো যেটা জেনুইন সেটাই বলা ভালো। তো ওটা ওনার কার্মিক ছিল, ঠিক আছে, বিয়ের ব্যাপারটা, কিন্তু লকিংটাও করা ছিল। ঠিক আছে, ওটা কাটালে ওনার একটা মানে কি বলবো, একটা পজিটিভ এনার্জি আসবে ওনার লাইফে, আর অনেক ফ্রেন্ডশিপটা বেড়ে যাবে, ফ্রেন্ড জোনটা ওনার আরো বড় হবে, সার্কেলটা। ঠিক আছে, ওটা কাটাবার পর নাহলে উনি ধীরে ধীরে পুরো একা হয়ে যাচ্ছিল, ফ্রেন্ড সার্কেল কমে যাচ্ছিল, ওনার বেস্ট ফ্রেন্ড ওনার সাথে কথা বলছে না, ব্লক করে রেখে দিয়েছে, মানে হঠাৎ করে উইদাউট এনি রিজন, কোনো রিজন নেই। ঠিক আছে, এগুলো নেগেটিভ এনার্জি করায়। তো এবারে বললাম আপনার প্রোটেকশন লাগবে প্রথম কথা, তারপর প্রোটেকশনটা করার পরে আপনি বুঝতে পারবেন। আর জিনিসগুলো কি করবেন যেগুলো পেয়েছেন, উনি উনি নিজেই বলছে তখন এগুলো আমি পুড়িয়ে দেবো। ঠিক আছে, পোড়ান, আমার কোনো অসুবিধা নেই। আর আমি বলতাম যে আপনি জলে ভাসিয়ে দিন। ঠিক আছে, নিয়ার বাই জলে ভাসানোটা বেশি ভালো হয়। বেশি ভালো বলবো না, কিন্তু কি ওটা একটা বিসর্জনের মতো ক্রিয়া হয় আর কি, যে আমি বিসর্জিত করে দিলাম, ওটার সাথে আমার কোনো ট্রানজাকশন মানে রইল না। আমরা যদি আগুন জ্বালাই তাহলে ওটা প্রভোগ করা হচ্ছে সেই বিষয়টাকে। না, জিনিসটা হচ্ছে কি, আগুন দিয়েই তো করা, ওটা হচ্ছে হোমযজ্ঞর সামগ্রী, অলরেডি ফায়ার ইউজ করে করা ওটাকে। ঠিক আছে, এবার যদি ওটাকে ফায়ার দিয়ে ডিস্ট্রয় করতে যাই, ওটা কার্যকরী নাও হতে পারে। ঠিক আছে, যেটা যে এলিমেন্টটা ইউজ করে অলরেডি করা জিনিসটা, সেটা ইউজ করলে কাজ হবে, হবে না, সেটাই। যেটার অপোজিট জিনিস। এবারে যেটা হচ্ছে, বিসর্জন করতে বললাম, উনি রাজি হলেন না। ঠিক আছে, বললাম না, ইসকো হাম জ্বালা দেঙ্গে, পুড়িয়ে দেবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি যেটা ভালো মনে করুন করুন, আমার কোনো অসুবিধা নেই, আমি আমার প্রোটেকশনের কাজ আমার অন্যভাবে হবে। ঠিক আছে, সেইভাবে আমি করে দেবো, আপনার পুরো ফ্যামিলি প্রোটেকশন করে দেবো, চাপ হবে না। এবারে উনি পরের দিন বললো পরের দিন কাজ করাবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, পরের দিনই আমি তাহলে প্রসিড করবো আমার প্রসেসিং। পরের দিন এবারে বললেন উনি অদ্ভুত জিনিস বললেন, আমি ওটা পড়াচ্ছিলাম আমার দিদি না বোনকে ডেকে উনি জিনিসটা বোনকেও দেখিয়েছে, বোনও দেখে অবাক শুনে অবাক যে উনি এরকম বলে দিয়েছিলেন যে এরকম বেরিয়েছে। আর উনি তো ওনার বৌদির ওপরে খেপে পুরো একদম রাগে পুরো একদম জ্বলছে তখন, যে এরকম আমাদের এত বড় ক্ষতি করছে, এত করছে। যাই হোক, তো বোনকে রেখে জিনিসগুলো যখন পোড়াচ্ছে আগুনে, দুজনে মিলে একসাথে দেখছে যে আগুনে ওনাদের পুরো ফ্যামিলি মেম্বারদের দেখা যাচ্ছে, পুরো ছবি আগুনের পুরো ফ্লেমস গুলোর মধ্যে ওনাদের ছবি। কি করে মানে এটা সম্ভব? এটা হচ্ছে যে ওনাদের ফ্যামিলির নাম গোত্র ধরে স্পেলটা করা হয়েছিল, একজন আঘরি করেছিলেন। ঠিক আছে, এটা মাসান ক্রিয়া হয়েছে। মাসান ক্রিয়া শ্মশানে বসে করা হয়েছে জিনিসটা। আর শ্মশানের কাঠ কয়লা, মৃতদেহর কাঠ কয়লা, পোড়া কাঠ, এগুলো দিয়ে ব্যবহার করে করা হয় জিনিসটা। তো ওই জন্য এটা খুব তাড়াতাড়ি কাজও করে, প্লাস যে এফেক্টটা ফেলে সেটাও খুব ডেঞ্জারাস ভাবে ফেলে, মানে মানুষ নাও বাঁচতে পারে, এরকম আর কি জিনিসগুলো করা হয়। জিনিসটা করা হচ্ছে যাতে সাকসেস না হয়, ক্যারিয়ার, রিলেশন, হেলথ, সব দিক দিয়ে যাতে ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, কিন্তু এটার এফেক্টটা আরো বেশিও হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই, নাও বাঁচতে পারে মানুষ। ঠিক আছে, এবারে হচ্ছে কেন দেখলো সেটাতে আসছি। ওনাদের নামগোত্র ধরে ধরে করা হয়েছিল জিনিসটা। এবার সেই কারণে স্পেলটা এতটা শক্তিশালী ছিল, আর ওনাদের মাইন্ডে এতটা ঢুকে গেছিল, সাবকনসিয়াস মাইন্ডে, যে যখন জ্বালাচ্ছে জিনিসটা নষ্ট হচ্ছে। ঠিক আছে, নষ্ট হচ্ছে বলবো না, জিনিসের এনার্জিটা উড়ে যাচ্ছে, উড়ে কি হয় শুধু পোড়াচ্ছে, কোনো ওনারা বিপরীত স্পেল ইউজ করছে না, জাস্ট পোড়াচ্ছে, ওতে স্পেলটা কাটবে না, ওতে স্পেলটা ট্রান্সফার হয়ে যাবে অন্য কোথাও। এটা সায়েন্স, এটা এনার্জি সায়েন্স। ঠিক আছে, এবার সেই কারণে সাবকনসিয়াস মাইন্ড ওদের দেখাচ্ছে ওনাদের ফ্যামিলির ছবিগুলো, যে ওরা ওই এনার্জিগুলো উড়ে অন্য কোথাও যাচ্ছে। এটা তুমি কি এখানে বসে তুমি সেটা ওনাকে এক্সপ্লেন করেছিলে যেটা কেন এরকম? হ্যাঁ, আমি এক্সপ্লেন করে দিই সবকিছু। তুমি বিশ্বাস করেছে তারপর?
হ্যাঁ তুমি উনি যখন তো ওই আলমারিতে পেয়েছে তখনই তো মানে তখনই তো ওনার মাইন্ডে কাজ করেছে যে কি করে হলো এটা, কি করে বললো। কারণটা জানা গেছে নাকি সম্পত্তি নিজের নামে করবে এইসব? ওটা হচ্ছে প্রপার্টি রিজন ছিল, প্লাস জেলাসি, মানে ওই ওনাকে আর কি আমার ক্লায়েন্টকে দেখতেই পারতেন না, এরকম কোনো কারণে জেলাসি ছিল, ঠিক আছে। প্লাস এমন ঝগড়া করে মানে থাকতেন না, বাপের বাড়ি চলে যেতেন। আর এদিকে ক্রিয়া করে যেতেন বাড়ি। এদিকে ক্রিয়া করে রেখে দিয়ে চলে গেছে, আলমারির চাবি ঠাবি নিয়ে চলে গেছে, চাবিও নিয়ে চলে গেছে যাতে কেউ খুলতে না পারে, এমন অবস্থা, ঠিক আছে। তো ওইটা দেখলো, ওইটা দেখে তো ওদের আরো খারাপ অবস্থা, ভয় টয় পেয়ে গেছে। আমাকে তারপর বললো যে এরকম ব্যাপার, এরকম দেখলাম। আর চিন্তা মাতকারি, চিন্তার কিছু নেই, এটা জাস্ট এনার্জিটা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়েছে, আর কিছু না। আপনাদের সলিউশনটা এবার আমি করব, ঠিক আছে, এরকম ব্যাপার। বাপরে। এবার এনার্জিটা যতক্ষণ না কাট করা হচ্ছে, রিমুভ করা হচ্ছে, ওদের ডিএনএ থেকে ওটাকে কাট করা হয়, ঠিক আছে। আমাদের প্রসেস আছে এঞ্জেলিক প্রসেস, প্লাস আরেকটা এনশিয়েন্ট প্রসেস আছে, সেটা আমি নামটা বলছি না, ওদের সিক্রেসি মেনটেন করা মানে ভালো আর কি করলে। তো সেটা ইউজ করে ওদের প্রোটেকশন করা হলো। তারপরে ওই ক্রিয়াটাকে ড্যামেজ করা হলো, যেটা করেছিল ওটার সাথে কাটিং করা হলো। এক মাস পরে উনি আমাকে ফিডব্যাক দিলেন, ওনার পুরো চোখ মুখ সব চেঞ্জ হয়ে গেছে। তারপরে ফটো দেখলাম ওনার পুরো একদম গ্লেজ মুখে, ঠিক আছে। অরিক ফিলটাও চেঞ্জ হয়ে গেছে আর পজিটিভ। যেখানকার লোক ওনারা ওখানকার খাওয়া দাওয়া তো ভেজ বেশিরভাগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা ভেজিটেরিয়ান মারোয়াড়ি বেশি, ওরা বলতে। ভেজিটেরিয়ান বেশি। এবারে উনি বললেন যে মহিলাটি স্পিরিচুয়াল এসব বিশ্বাস করতেন না, আমাকে বললেন 1 মাস পরে উনি মেডিটেশন করছেন, প্লাস মন্ত্রা চ্যান্টিং করছেন, মন্ত্র জপ করছেন একটা, ঠিক আছে। আমাকে বললো স্যার আপ ভি ক্যা করিয়ে, আপকা ভি আচ্ছা হোগা। ঠিক আছে, আমিও করবো, কোনো অসুবিধা নেই, আমিও করবো, ঠিক আছে। মানে আমাকেও শেখাচ্ছেন আর কি। বাহ, খুব ভালো সিমটম, ঠিক আছে, রিকভারিটা হচ্ছে ভালোভাবে। এবার ওনার 3 মাস পরে প্রমোশনও পেয়ে গেছেন উনি। কিন্তু যেটা বললাম, যেটা হওয়ার না, উনি আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন যে আমার একজনকে পছন্দ করতেন, তো ওনার সাথে কাট অফ হয়ে গেছে, ঠিক আছে, বেস্ট ফ্রেন্ড মতো ছিলেন। এবারে কি করা যাবে আর, ইটস টু লেট হয়ে গেলে আর কিছু করার থাকে না। এবার কার্মিক ব্যাপারও ছিল, ওর সাথে আমার হবে, ওর সাথে আমার হবে, বারবার জিজ্ঞেস করতেন। আমি বলতাম যে দেখুন এটা আমি গ্যারান্টি দিতে পারছি না, আর তুমি দেখে নিয়েছিলে? ঠিক আছে, আমি দেখে নিয়েছিলাম, হবে না। ঠিক আছে, আপনি প্রে করুন, গডের কাছে প্রে করুন, ঠিক আছে। এবার গডের মর্জি হলে গড করাবেন, আমার হাতে নেই, এটাই হচ্ছে ব্যাপার। আমার হাতে যেটা ছিল আমি করে দিয়েছি। না তুমি সবসময় মানে খারাপটা বলো, কিন্তু সেরকম ভাবে বলো না যাতে মানুষ আরো খারাপ ভেবে ফেলে। না সেটাই, মানে কাউকে আঘাত করে কিছু বলো ওটা না। আমি যদি ডাইরেক্টলি বলি হবে না, কিরকম লাগবে? না, শুনতে প্রথমে একটু খারাপ লাগলো, কিন্তু বাস্তব ওটাই। মানে বাস্তব কিন্তু অনেকে ওটাই নিতে ঠিকই, পারে না, কিন্তু না অনেকে সব। নিতে পারে না। আর ওনার যেরকম মেন্টালিটি, হ্যাঁ। মেন্টাল স্ট্রাকচার, মেন্টাল হুম, হুম, স্টেট, হুম, হুম, উনি ভড়কে যেতেন টাইপ অফ এরকম। হুম, সেটাই। আর আমাকে আরো চেপে ধরতেন আর কি, মানে কেন হবে না, আপনি কিছু করুন, হ্যাঁ, হ্যাঁ, আপনি কিছু হ্যাঁ, করুন, আপনি কিছু। এবার যেটা হওয়ার নয় সেটা তো করা যায় না, না একদম। সেটা গডের হাতে, সেটা ভগবানের হাতে। ঈশ্বর করতে পারেন না, আমি করতে পারি না, ওনার হাতে সবকিছু। এটা হচ্ছে দাদা, ব্যাপার। তোমার সামনে আমি দেখছি যে ট্যারো কার্ড আছে তোমার কাছে। হুম। তো এটার ব্যাপারে একটু বলো, দেখাও। ট্যারো কার্ড হচ্ছে একটা ইউরোপিয়ান, এটাকে আগে তাস খেলার মতো ইউজ করা হতো, ঠিক আছে। মানে ইউরোপিয়ান একজন কুইন ছিলেন, তিনি তার ছেলেমেয়েরা আর কি তাস খেলার মতো এটাকে খেলতেন, হুম। ওকে। এবার সেইটা খেলতে খেলতে পরে ওদের মধ্যে 78 খানা থাকে তো এদের। 78 খানা থাকে। হুম, তো এর বিষয়ে বিস্তর কিছু বলছি না, এটা দিয়ে কি মানে অ্যাস্ট্রোলজি আর এটার ডিফারেন্স কি সেটা আমি বলছি, হুম। ঠিক আছে। এবার হিস্ট্রিটা একটু বলে নিই। খেলতে খেলতে প্লেইং কার্ডস হতে হতে এটা ওদের মধ্যে একজন উইকান ছিল বা উইচ বলতে পারো, ঠিক আছে। সে এটাকে ডিসকভার করে যে এটা দিয়ে রিডিং করা যায়, প্রেডিকশনও করা যায়। হঠাৎ খেলতে খেলতেই তার ইনটিউশন কাজ করেছিল ওই টাইমে, হুম, হুম, ঠিক আছে। এবার সে তারপরে নিজের মতো কার্ড তৈরি করে 78 কার্ডস উনি ডেভেলপ করে নিজের ইনটিউশন দিয়ে, হুম। এটাকে ডেভেলপ করে। তারপর এটা দিয়ে প্রেডিকশন শুরু হয়, ওখান দিয়ে স্টার্ট হয়। এবার হতে হতে ধীরে ধীরে ইউরোপিয়ান কান্ট্রিজে ছড়াতে ছড়াতে এখন রিসেন্টলি 20 কি এরকম 18-20 বছর ধরে ইন্ডিয়াতে রয়েছে এই জিনিসটা। ওকে। দিস ইজ ট্যারট। এটাকে এবারে ট্যারোট বলে না ট্যারো বলে? ট্যারট, ট্যারট। কারণ অনেকে বলে ট্যারো কার্ড এটা। ট্যারো কার্ডটা হচ্ছে একটা কি বলবো, ওই ল্যাঙ্গুয়েজটা বলাটা ঠিক না। এখানে দেখো ট্যারট লেখা আছে, আমি দেখেছি, বলছি টিটা নাকি অনেকে বলে সাইলেন্ট, অনেকে আমার ইন্ডিয়ানরা নাকি ট্যারট বলে। ওটা ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স, ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। ডিফারেন্স। এবার যার ধরো টিটাকে ভাষাতেই আছে যে সাইলেন্ট অবস্থায় থাকবে, হুম। তারা বলে না। ওকে। এবার আমরা বলি, আমরা ইন্ডিয়ানস, আমরা বলি ট্যারট। ট্যারট। দাদা, তুমি এটা নিয়ে মানে কেমন কেমন কাজ করো, বা এর কোনো রকম যদি তুমি ঘটনা শোনাও
অবশ্যই মেইন ব্যাপার হচ্ছে এটা। আর অ্যাস্ট্রোলজিক্যাল ডিফারেন্সটা হচ্ছে, অ্যাস্ট্রোলজি হচ্ছে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, হুম ঠিক আছে? ম্যাথামেটিক্স ক্যালকুলেশন করে প্রেডিকশন দেওয়া হয় বা স্টাডি করা হয় কারোর ব্যাপারে, কারোর কুণ্ডলি বা হরোস্কোপ। এটা দিয়ে সেটা না, এটা হচ্ছে উইদাউট এনি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন তোমার প্রেডিকশন করা যেতে পারে, কারোর লাইফ হিস্ট্রি জানা যেতে পারে, কারোর ব্যাপারে প্রেডিকশন মানে বলা যেতে পারে যে কী হবে, পাস্ট প্রেজেন্ট ফিউচার হুম। সব কিছু এভরিথিং। তো এটার হচ্ছে অনেক রকম স্প্রেড হয়, ঠিক আছে? যেটাকে একটা হচ্ছে সেল্টিক স্প্রেড বলে, হুম। আর ওটা দিয়ে তোমার পুরো লাইফ হিস্ট্রিটা জানা যায়, ঠিক আছে? পাস্ট প্রেজেন্ট ফিউচার সব কিছু, সব জানা যাবে। সব কিছু এভরিথিং, পুরো স্টোরি বলে দেওয়া যায়, কি হয়েছিল, কি হচ্ছে, আর কি হতে চলেছে, ঠিক আছে? যেমন ধরো ফর এক্সাম্পল, কার্ডটাকে এইভাবে শাফেল করে বলা হয়। হুম। তোমার ব্যাপারে আমি কিছু জানি, মানে কিছু বলেছো পার্সোনাল? না, আমি পার্সোনালি কিছুই বলিনি এখন তো, আজকেই প্রথম দেখা হয়েছে। ওকে, তোমাদের বাড়িতে কোনো একটা মেঝে আছে যেটা সবসময় একটু উঁচু হয়ে থাকে, একটু ফাটল টাইপের ধরে, কি ধরে? উঁচু উঁচু টাইপের হয়ে থাকে, ওটা একটু মানে ক্ষয়ে যায় বা কিছু এরকম, বা উঁচু হয়ে থাকে। ওটা কিওর হয়নি, এখনো হয়নি এখন অব্দি, যেটা দেখাচ্ছে আর কি। মেঝে, মানে ফ্লোর, ফ্লোরটা। ফ্লোর। এই বাড়িতে যেখানে আমরা বসে আছি সেটা কিন্তু উঁচু। সেটা উঁচু, আমি বলছি যে ধরো এটা ফ্লোর, তো হুম। এটা ফ্লোর। এবার এই সারফেসটার ওপরে একটা হুম। আরেকটা জিনিস ফ্লোর আছে বা কিছু একটা আছে, ঠিক আছে? এই যে মাঝখানে গ্যাপটা, এটা তো বলতে পারবো না আমি। আরেকটা হচ্ছে যে ফ্লোরটা কোনো এক জায়গায়, ঠিক আছে, ক্ষয়ে রয়েছে, ঠিক আছে? ওটা এখনো কিওর হয়নি, এটা দেখাচ্ছে। এটা আমি বলতে পারবো না, ওটা আমি ঠিক বলতে পারবো না। কেন বলছি, কারণ আমরা যেখানে এখন বসে আছি আমরা বেশি দিন হয়নি, আমরা 5 বছর এসেছি। ও আচ্ছা। ঠিক আছে, পুরনো যদি বাড়ি বলা হয়, পুরনো বাড়িতে মেঝে উঁচু খোয়া আছে। আচ্ছা, পুরোনো বাড়িতে আছে যেটা সিমেন্টের? সিমেন্টের, হ্যাঁ সিমেন্টের। ওখানে আছে? হ্যাঁ, ওটা একতলা বাড়ি ছিল, অ্যাসবেস্টার বাড়ি ছিল। ওকে ওকে। ইবেলাই তো দেখাচ্ছে না। পাড়ায় কেউ এরকম আছে যে একটু হিংসা করে বা একটু খারাপ চোখে দেখে বর্তমানে এখানে বর্তমানে? প্রচুর লোক আছে। আছে তো? হ্যাঁ হ্যাঁ। এই দেখো কার্ড, এটাকে বলে হচ্ছে, তোমার 7 অফ সোর্স। এটাতে ক্লিয়ারলি ডিসপ্লে করছে যে তোমার পাড়ায় কেউ তোমার পেছনে হিংসে টিংসে করে, ইবেলাই দেয়। ইবেলাই মানে হচ্ছে তোমার বুড়ি নজর যেটাকে বলে, সেইটা। এটা তো থাকবেই, হিংসা করে, এটা কমন না ব্যাপারটা? কমন ঠিকই। আমাকে এমন একটা ঠিক আছে। কার্ড দেখাও যেটাতে মনে হবে এক্ষুনি কৌশিককে এক্ষুনি ইয়ে করে দিলাম। যাতে আচ্ছা। মানুষরা আজকে যারা দেখছেন, আপনারা দেখুন, এখন দাদা তো প্রেডিকশন করছে অবশ্যই, আমি তার মাঝে কিছু কথা বলে রাখি। বাদিকের নিচেতে কিন্তু দাদা তুমি ইয়ে করো, আমি জাস্ট তোমার একটা প্রমোশন করছি। যারা বাদিকে দেখছেন নাম্বারটা দেওয়া আছে, দাদার নাম্বার দেওয়া আছে, আপনারা কল করুন, কল করে এরকমই লাইভ প্রেডিকশন পাবেন। জিম দাদা করার একটু দেখি সময় কি তোমার বলে। পায়ের দিকে বেশি ওয়েট থাকে, হ্যাঁ, আর পায়ে ঠিক একটা ব্যালেন্স পাও না তুমি জিম করার সময়। ব্যালেন্স ইন দ্য সেন্স, ধরো বেশি ওয়েট নিচ্ছ তো একটু হয়, খুব কম হয়। হ্যাঁ, আমি এটাকে তুমি বললে বলে আমি এখন জাজ রিয়েলাইজ করছো কি? রিয়েলাইজ করছি। এটা হয়, পায়ের দিকে একটু ব্যালেন্স কম আছে তোমার। ছোট বড় ছোট বড় বলবো না, ব্যালেন্সটা মানে এই বেশি ওয়েট চাপালে হয়তো এই একটু টাল খেয়ে গেলে একটু মানে উইকনেস, বা একটু বসে পড়তে ইচ্ছা করছে তখন, হ্যাঁ এরকম একটু হয়। এটাকে তুমি বললে বলে আমি এখন রিয়েলাইজ করছি, হ্যাঁ এটা হয়। হয়তো। হয়। তো ট্যারো কার্ড এইভাবে প্রেডিকশন করতে পারে। মানে তুমি যেভাবে প্রেডিকশন দিচ্ছ ট্যারো কার্ডের, আমায় কিন্তু এর আগে অনেকে করে গেছে, তারা কিন্তু এইসব বলেনি। তারা অদ্ভুত অদ্ভুত, হ্যাঁ আমারটা হয় তারা বলেছে একটু- আমার কে পডকাস্ট অনেক ভালো হচ্ছে, কে পডকাস্ট অনেক ভালো এগোবে। আচ্ছা, আমার তুমি দিস যে ইজ কমন, ভেরি কমন, এটা কমন এটা। কিন্তু তুমি যে আমাকে জিমের ব্যাপারে বললে, এই পায়ের ব্যাপারে বললে, আমাকে কিন্তু এটা বলেনি, আমি এখন রিয়েলাইজ তুমি করছি। রিয়েলাইজ করলে। এটা হচ্ছে যে একটু ইনডেপথ রিডিং করি আমি, ঠিক আছে, উইথ ট্যারোটস, বাট রিডিংটা একটু ইনডেপথ হয়, আর ডেপথ মানে হুম। এনার্জি পুরো ভেতরে আমি প্রবেশ করে যাই, হুম। একদম এইভাবে হয় ব্যাপারটা। ওই জন্য ভেতরের জিনিস বার করা। তোমার ব্রিথ কেমন চলে বলো তো? নিঃশ্বাস চলার কথা বলছি আমি, হুম। ঠিক আছে? কেমন ভাবে নাও, একটু থেকে থেকে তুমি ব্রিথ ফেলো, একটু থেকে থেকে, হুম 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 ঠিক তো? হুম হুম হুম। ওটা একটু তোমার কি বলবো, প্রেশারটাকে একটু চাপ, মানে ব্লাড প্রেশারটাকে একটু প্রেশারাইজ করছে। হুম, যার কারণে তোমার এই পোর্শনের দিকে প্রবলেম আসলেও আসতে পারে। এই পোর্শনে। এই পোর্শনটা, হার্ট, লাংস, হুম হুম। এই পোর্শনটা,
ঠিক আছে, আর হচ্ছে তোমার রিলেশনশিপে একটু প্রবলেম দেখাচ্ছে, ফ্লাকচুয়েশন, ঠিক আছে, ফ্লাকচুয়েশন দেখাচ্ছে। আর ওটা তোমার ঠিক হয়ে যাবে যদি তুমি অ্যানসেস্ট্রাল প্রবলেমটা ঠিক করো, তোমার অ্যানসেস্ট্রাল প্রবলেম রয়েছে পিতৃদোষ যেটা তুমি বলছিলে, ওটা। এই ব্যাপারটা নিয়েও আমরা কথা বলি। এখন এখন কথা বলো পিতৃদোষ নিয়ে ব্যাপারটা। অবশ্যই অবশ্যই। তুমি ট্যারট কার্ড তো আপনারা দেখলেনই, আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করবেন। আমি দাদা জিজ্ঞেস করি, পিতৃদোষ তুমি আমাকে দেখে বলেছিলে আমার একটা পার্সোনাল ইস্যু হয়েছে আমার শারীরিকভাবে, যেটা নিয়ে আমরা এখানে আলোচনা করি, আমি অফ দ্য ক্যামেরা হুম হুম বলেছিলাম। এবং তুমি এখন এখানে দেখেও তুমি আমাকে বলছিলে যে তোমার পিতৃদোষ আছে। এই ব্যাপারটা একটু আমাদের বলবে, মানে এই পিতৃদোষটা কি, বা এই ব্যাপারটা একটু যদি তুমি রাখো। এটা হচ্ছে ইউপি বা রাজস্থান, নর্থ ইস্ট দিকটা হুম। এর বেশি চল আছে লোকের মুখে মুখে, বিশেষ করে মধ্যপ্রদেশে। কেমন ভাবে বল, ওরা হুম, হিন্দিতে বলে তো? পিতৃ বলে, পিত্তর বলে ওরা, পিত্তর। ঠিক ওকে। আছে, এইভাবে ওদের ল্যাঙ্গুয়েজটা। হুম হুম। বাংলায় অতটা চল নেই, ঠিক আছে, কিন্তু এই প্রবলেমটা এখন ঘরে ঘরে যাদেরই আমি দেখছি পিতৃদোষ আছেই আছে এরকম। কারণটা কি হচ্ছে, যারা আমাদের পূর্বপুরুষরা মারা যাচ্ছেন, তাদের ঠিক মতো ক্রিয়াকর্ম হচ্ছে না, শ্রাদ্ধ হচ্ছে না, বা কোনো না কোনো দোষ নিয়ে মারা যাচ্ছে। ঠিক আছে, তাদেরও একটা কর্ম আছে, তাদের খারাপ কর্ম আছে, ভালো কর্ম আছে, সেটার এফেক্ট আছে। ঠিক আছে, হুম। তার কারণে যদি খারাপ কর্ম থাকে, তার পুরো ফ্যামিলি জেনারেশন, মানে লিনিয়েজ ধরে, তার ছেলে, তার ছেলে, তার মেয়ে, তার ছেলে, তার ছেলে, এইভাবে পুরো ডিএনএ ওয়াইজ ওই দোষটাকে ক্যারি অন করে করতে করতে আসে। এবারে তার কারণে ধরো তার দুটো ছেলে বা তিনটে ছেলে, হুম, তো পুরো ফ্যামিলি, সব ছেলেরাই কোনো না কোনোভাবে এটা পুরো এফেক্টেড হবে। হুম। কেউ ধরো এরকমও হয় যে একজনের ফাইন্যান্স লক, ঠিক আছে, ফাইন্যান্সিয়ালি গ্রো করতে পারছে না, আর অন্যজন দেখা গেল অন্যরকম এফেক্ট, রিলেশনশিপ খারাপ বা রোগগ্রস্ত, রোগে ভুগছে প্রচণ্ড, হুম। এবার অনেক দিন ধরে রোগ ঠিক হচ্ছে না, অনেক ওষুধ খাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, কিন্তু ঠিক হচ্ছে না। এটাও একটা সিমটম। ঠিক আছে, আরেকটা সিমটম হচ্ছে যে বাস্তু বাড়ি, যাদের অনেক বছর ধরে পিতৃদোষ, 20 বছর হয়ে গেছে, 15-16 বছর হয়ে গেছে, তাদের দেখা যায় যে বাস্তু পুরো সারাউন্ড করে নেয় পিতৃদোষে এনার্জিটা পুরো। তার ফলে ফাটল ধরে বাড়িতে। ঠিক আছে, যে ফাটল তোমার ইচ্ছা করবে না যে আমি ঠিক করাই, এরকম তোমাদের কোনো ফিলিং হয় কোনো বাড়িতে? এটা বলে না, কোনো আগের কোনো পৈতৃক বাড়িতে বা এরকম যে আর ঠিক করাও না, হ্যাঁ আছে আছে, হ্যাঁ, এরকম এরকম মাইন্ডে ঠিক আসে? ঠিক ঠিক। আসে কোনো তো, ভাই ঠিক করার কোনো ইচ্ছাই নেই আমাদের। দিস ইজ ইট, এক্স্যাক্ট রিজন এটা। ঠিক আছে, তো এটা একটা। কিন্তু এর পেছনে আমি একটা রিজন বলি। হুম, আমাদের ওই জায়গাটা অনেকে কিনবে, মানে একজন কিনেছে প্রমোটার, তিনি বানাবে বলে আমরা কিন্তু অনেকদিন ধরে ইচ্ছা নেই যে সেই জায়গাটা আমরা তৈরি করবো। কিন্তু তার দেখো এবার হচ্ছে যে 7 বছর ধরে ওরা কেনা হয়েছিল, 7 বছরের মধ্যে কিন্তু আমরা রিপেয়ারিং করিনি। আমরা রাইট এটা ভেবেছি যে রাইট আমাদের এই রাইট। জায়গাটা কেনা হবে, কিনলে এরা ভাঙবে, তাই জন্য আমরা রিপেয়ারে খরচা করবো না। হুম 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 হুম, রাইট। তো হুম, সেই যে খরচা করবো না, এটা কি ওটাই কারণ? আটকে দিয়েছে। এবারে আরেকটা জিনিস বলি, এটা তো একটা হলো হুম যে হুম। ইচ্ছাটাকে লক করে দিই, তোমার ইচ্ছা হবে না যে ওটা আমি রিপেয়ার করাই। 7 বছর মানে বুঝতে পারছি, ইটস নট আ স্মল পিরিয়ড অফ টাইম, অনেকটা। ওটা অনেকটা। ঠিক আছে, এতদিন রিপেয়ার করিয়ে নেয় নর্মাল মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো আরেকটা হচ্ছে যে তুমি রিপেয়ার করছো কিন্তু আবার ফেটে যাচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ হুম। এনার্জির কাজ। আমাদের ঠিক ছাদের আছে। উপর চট পাতা, চট মানে ওই যে পিচ চট যেটা বলা হুম হয়, হুম হুম হুম। অ্যাসবেস্টার ঘর ছিল, হ্যাঁ হ্যাঁ। পিচ চট পাতা হয়েছিল, সেটাকে না কোনো ভাবে ওটা নষ্ট হয়ে গেছে। আর তারপরও এখনো জল, মানে জল পড়ে, এখনো জল পড়ে। এখন ঠিক হচ্ছে না ওটা, তুমি যতই ঠিক করাও দেখবে ওরকম অবস্থা। হ্যাঁ, ওটা ওরকমই হয়ে যায়। সিমেন্ট এটা দিয়েছি, আরেক, কত কিছু দিয়েছি, কিন্তু এটাও একটা সিমটম, এটা ভারী সিমটম আর কি বলবো, কারণ যাদের অনেক বছর ধরে স্টে করে যায় প্রবলেমটা, তাদের এরকম বাস্তুতে দেখা, মানে স্টার্ট হয়ে যায় আর কি, দেখতে দেখতে পাওয়া যায়। তো এটাকে হচ্ছে তোমার একমাত্র অ্যানসেস্ট্রাল ক্লিয়ারিং যেটা আমরা করি, সেটা হচ্ছে অ্যানসেস্ট্রাল ক্লিনজিং করি আমি। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার কোনো পুজো পাঠ লাগে না, হোম যজ্ঞ এসব কিচ্ছু লাগে না, সায়েন্টিফিক মেথড দিয়েও হয়, হিপনোসিস, ঠিক আছে, ওটা দ্বারাও হয়, প্লাস আকাশিক রেকর্ডস ট্রিটমেন্ট বলে একটা প্রসেস আছে আমাদের, ঠিক আছে, সেটার দ্বারা হয়, যেটা আমরা রেকর্ডস চেক করি, ঠিক আছে, কার কোন কর্মা আছে, সেটাকে তারপর কাট করি, আমরা কর্মটাকে কাট করে দিই। ওকে। এবার ধরো ধরো যারা আজকে দেখছে দর্শকরা, তাদের ইচ্ছা হলো যে তারা জানতে চাইছে যে তাদের পিতৃদোষ আছে কিনা, বা আমার এই প্রবলেমগুলো আছে, মানে এই সিমটমস গুলো শোনার পর তাদের মনে হতে পারে, তো রাইট তুমি এগুলো রাইট, পুরো সলভ করে দেবে তো?
অবভিয়াসলি আমাদের মানে আমার হিলিং প্রসেসে উইদিন 2 মান্থস তো কেটে যায়, হুম, ঠিক আছে, যেটা নর্মাল পুজো করালে 1 বছরও টাইম লাগে। হুম, নর্মাল যদি পুরোহিত বা পূজারি দিয়ে করানো হয় হোম যাগযজ্ঞ করে, তো এই প্রসেসে উইদিন 2 মান্থস কি 3 মান্থস, যার ধরো মানে প্রচণ্ড ভারী অবস্থা অনেক বছর হয়ে গেছে, হুম, তাদের 3 মান্থস ম্যাক্সিমাম টাইম, 3 থেকে 3 সাড়ে 3 মাস এরকম টাইম লাগে, মধ্যে শেষ। শেষ। তারপরে আর থাকবেই না। বাহ। তারপরের ব্যাপার হচ্ছে যে এবার পজিটিভ এনার্জিগুলো ঢুকতে শুরু করে, তারপর কেটে যাওয়ার পরে যার যেগুলো ব্লকেজ হয়েছিল আস্তে আস্তে ওপেন হবে, সেই ডোরওয়েগুলো ওপেন হবে, পোর্টালগুলো খুলবে। যার ফাইন্যান্সিয়াল ব্লকেজ ছিল আস্তে আস্তে তার মাইন্ড কাজ করবে, এবার আমি এখানে যাই, এবার আমি হুম। সেখানে যাই। মাইন্ডটা তো ব্লক হয়ে থাকে না, হুম, হুম, সে কোনো রাস্তা দেখতে পায় না। ধরো অপরচুনিটি কাছে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু সে তার মাইন্ড যাবে না যে আমি ওটাকে ইউজ করি, এরকম হয়। হুম, এটা পুরো মাইন্ডটাকে লক করে রাখে। এবার মাইন্ড খুললে অটোমেটিক্যালি তুমি ওই সেই অপরচুনিটিটা মানে ফেচ করার জন্য তুমি তার পেছনে দৌড়াবে। বুঝতে পেরেছি। পিতৃদোষের নিয়ে একটা ঘটনা বলতে পারি, যেটা হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, হুম, ওর সাথে হয়েছিল। ও একদিন মানে খেলার ছলে আর কি আমাকে বলছিল তুই দেখ পেন্ডুলামটা দিয়ে দেখ, ঠিক আছে, পেন্ডুলামটা দিয়ে একটু চেক কর কেমন করে কাজ করে একটু হুম। দেখি। ইয়ার্কি মারছে বিশ্বাস বলতে হবে। করতো না এসব কিছু, মানে আমাকেই বিশ্বাস করতো না, এরকম বন্ধু, ঠিক আছে, হুম, স্কুল ফ্রেন্ড, বুঝতেই পারছো। হুম, তো এরকম একদিন পেন্ডুলাম নিয়ে ওকে বসেছি ওর সাথে, এবারও দেখছে দেখছে দেখছে, আমি বলছি কিরে তোর এরকম নেগেটিভিটি দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। তারপরে পেন্ডুলামের থ্রুতেই আমি যখন এনার্জিটা ক্যাচ করলাম, তখন দেখলাম যেহেতু সাধারণ কিছু না, একটু ডিপে কি ডিপ লেভেলে কিছু গন্ডগোল আছে। হুম। তারপর একটু ডিপে গেলাম, দেখলাম যে ভাই তোর অ্যানসেস্ট্রাল প্রবলেম আছে, পিতৃদোষ আছে। ওই জন্য তোর ওর ওই সময় কোনো দিকে কোনো কেরিয়ারে ইমপ্রুভমেন্ট পাচ্ছিল না, না তো বিজনেসে কিছু ভাবতে পারছে না, কাজ আটকে রয়েছে, একটা বাড়ি বানাচ্ছে সেটাও আটকে ছিল, ঠিক আছে, কোনো দিকে কোনো কিছু ভাবতে পারছে না যে কোন দিকে যাব, ঠিক আছে, এবং কোনো ক্যাপিটালও পাচ্ছিল না যে যেটা দিয়ে লাগিয়ে আর কি বাড়িটাকে বিল্ডিংটাকে কমপ্লিট করবে বা এরকম কিছু, ঠিক আছে। এবারে বললাম ওকে, ও তো বিশ্বাস করতে চায় না। তারপরে ধীরে ধীরে করে সিমটমগুলো বললাম, যেমন এখন সিমটমগুলো বললাম, ওরকমই কিছু সিমটম ওর সাথে ঘটছিল তখন, ঠিক আছে। এবারে রাত্রিবেলা স্বপ্ন তো টুকটাক দেখতো বলেছিল আমাকে। তারপরে সিমটম হচ্ছে ও প্রত্যেকদিন খাবারে চুল পেত, চুল পেতো? প্রত্যেক দিন খাবারে চুল পেত। এটা একটা সিমটম। যাদের একটু বেসিক লেভেলে বা ইন্টারমিডিয়েট লেভেলে চলে আসে প্রবলেমটা, তারা খাবারে চুল পায় ম্যাক্সিমাম। হয়তো রোজ পাবে বা মাঝে মাঝে পাবে, কিন্তু পাবে অন রেগুলার বেসিস। ধরো সপ্তাহে সপ্তাহে পাচ্ছে বা মাঝে মাঝে পাচ্ছে, কিন্তু পাবে। যতই তুমি চুল বেঁধে রান্না করো বা কাট করে রান্না করো, তুমি পাবে। তো ওর এটা হচ্ছিল, ঠিক আছে। এইবারে বললাম যে এটা আর কোনো সিমটম বলা যায় না, ঠিক আছে। এবার আমি পরিষ্কার কার স্পিরিট দিয়ে প্রবলেম ছিল, কার স্পিরিট ওটা, ঠিক আছে, কতদিন আগে এবং কিভাবে মারা গেছে, এগুলো বলতে হবে আমাকে ওকে বিশ্বাস করাবার জন্য, আর কিছু না, ঠিক আছে। এবার আমি থরলি স্টাডি করলাম, তাহলে স্টাডি করে বললাম তোর দাদু এরকমভাবে মরেছিল, হার্ট অ্যাটাক করে মরেছিল, এইভাবে মরেছিল, বাড়িতে মরেছিল, হ্যাঁ 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 করছে, ঠিক আছে। তখন বিশ্বাস করলো এগুলো বলার পরে। আমি বললাম যে তোর দাদুর স্পিরিট এখনো মুক্তি পায়নি, তো এটাই প্রবলেম। ওনার নামে তুই পিণ্ডি দে, আর না হলে পুজো করা, পিতৃদোষ নিবারণ পুজোটা করা, পুরোহিত দিয়ে করা, হ্যাঁ, ঠিক আছে। এবার ওর জানাশোনা পুরোহিত দিয়ে করালো, ওদের বাড়িতেই কাজটা হয়েছিল, হোম যাগযজ্ঞ করে হয়েছিল। তো আমাকে দিয়ে তারপরে চেক করাতো যে কিরে কতটা কাটলো দেখ, ঠিক আছে, এইভাবে। এবার আমি চেক করতাম রেগুলার বেসিস, মান্থলি চেক করতাম বা 3 মাসে একবার করে দেখতে বলতো, দেখতাম। আমি বলতাম 20% কাটলো, 30% কাটলো, এইভাবে, ঠিক আছে। 8 মাস পরে দেখলাম যে অনেকটা হয়ে গেছে, আর বেশি খুব একটা বাকি নেই, 0.5 মতো এরকম বাকি ছিল। আমি তোর হয়ে গেছে আর নেই। যেদিন বললাম যে হয়ে গেছে, পরের দিন থেকে চুল পড়া বন্ধ খাবারে, আর পাইনি। এটা বলছি আমি এখন 2025, তো 23-এর ঘটনা বলছি, 23 কি 22 এরকম হবে, এখন অব্দি চুল পায় না মানে খাবারে। সেদিন দিয়ে পুরো বলতে পারো ও আমার ভক্ত হয়ে গেছে, মানে টাইপ অফ যা হবে আমাকে জিজ্ঞেস করবে, এটা করবো সেটা করবো। আর তোমার এই ওনার গ্রোথ কেমন আছে এখন, কাজ বাজে? এখন যেটা স্টার্ট করতে যাচ্ছিল, ঠিক আছে, বিল্ডিংটা ওটা অলমোস্ট কমপ্লিট, প্লাস বাড়িতে পিজি স্টার্ট করেছে, দারুণ ইনকাম করছে। বাহ। মানে পিতৃদোষ মানুষকে কতটা। কতটা নিচে নামিয়ে দেয় এবং জিরোতে নিয়ে চলে যায়, বিশেষ করে ফাইন্যান্সিয়ালি।
ও এসব বুঝতো না, আমি তো তারপরে ওকে কেটে যাওয়ার পরে বললাম এ দেখ কি হয় আর কিভাবে হয়। পিতৃদোষ ব্যাপারটা ওয়েস্ট বেঙ্গলে অতটা চলই নেই, তুমি শুনতেই পাবে না। সবাই বলবে এই এই গ্রহটা খারাপ, ওই প্ল্যানেটটা খারাপ, এই নক্ষত্রটা খারাপ, কিন্তু আমি আজ অব্দি শুনিনি, ঠিক আছে, যে পিতৃদোষ আছে বলেছে কেউ। কিন্তু এটা কাটালে যে কিভাবে তোমার ফ্লোটা বেড়ে যায় পজিটিভ এনার্জির লাইফে, মারাত্মক না, ভাবা যাবে না। দাদা একটা দলে ঘটনা রাখলে খুব ভালো হয়। তো আরেকটা মনে পড়ছে, ওটা ঠিক ব্ল্যাক ম্যাজিক নয়, ওটা একটু পজিশনের ব্যাপার মতো আর কি ব্যাপারটা। এবার ওই মহিলা যিনি ছিলেন, যার ঘটনা এটা, জম্মুতে থাকেন। তো এবার হচ্ছে স্টার্টিংয়ে 7 বছর ধরে উনি এই প্রবলেমটা নিয়ে মানে ক্ষতিগ্রস্ত আর কি, এই প্রবলেমটা নিয়ে ভুগছেন আর কি, ভুগছিলেন বলবো, কারণ ইট ইজ সলভড অলরেডি। তো উনি বিয়ে করার পরে একটু ইনলজের বাড়িতে প্রবলেম ছিল ওনার হাজব্যান্ড এবং ওনাকে নিয়ে, ঠিক আছে, ম্যারিড লাইফে নিজেদের মধ্যে বলবো না, ইনলজের সাথে। তো ওনারা শ্বশুর বাড়ি ছেড়ে উনি অন্য ভাড়া বাড়িতে আসেন। হুম। তো এবারে সেটা 6 বছর আগে। তো এবারে কিছুদিন পরে উনি রিয়েলাইজ করছেন, উনি পুজো পাঠ করেন আর কি, ঠিক আছে, খুব ভালোবাসেন পুজো পাঠ করতে। এবার উনি রিয়েলাইজ করছেন পুজো করতে করতে যে ওনার বডিতে মানে পিঠের দিকে কেউ এইভাবে চেপে ধরছে, প্রেশার ফিল করছে। তার ফলে কি হচ্ছে, ওনার কোমরে ব্যথা উঠছে। হুম। বসতে পারছে না এরকম। তারপরে আরও কিছুদিন যায়, এই জিনিসটা ওনার 1 বছর ধরে বাড়তেই থাকে, ফিজিক্যাল পেইন, কখনো এখানে ব্যথা ওখানে ব্যথা বাড়তেই থাকে। তারপরে উনি দেখছেন, নোটিস করছেন যে রাত্রিবেলা যখন ঘুমাচ্ছেন ওনার সাথে অত্যাচার হচ্ছে রাতে। পুরো ফিল করছেন উনি। হুম। অভদ্র ব্যবহার চলছে এবং অত্যাচার চলছে রোজ রাতে। এবার উনি বুঝতে পারছেন না কি হচ্ছে না হচ্ছে, প্লাস স্বপ্নে দেখছে কোনো পুরুষ আসছে ওনার কাছে, একজন বয়স্কর ফিগার নিয়ে, ঠিক আছে, এন্টিটিটা ছিল একদম বৃদ্ধ আর কি, বয়স্ক। তো এরকম দীর্ঘদিন ধরে চলছে ওনার সাথে। তারপরে উনি স্পিরিচুয়াল যারা রিডার বা মেডিটেশন করায় ধরায় কোচ, তাদের সন্ধান করতে স্টার্ট করলেন জিনিসটা সলিউশনের জন্যে। অনেকের কাছে উনি গেছেন, অনেকের কাছে উনি রিডিং নিয়েছেন, ঠিক আছে, কিন্তু কোথাও কোনো সলিউশন পাইনি। কেউ বলতেও পারেনি যে জিনিসটা কি, কোথা থেকে এসেছে ওনার লাইফে এবং কেন ডিস্টার্ব করছে, ঠিক আছে। তারপরে উনি, আমার এক ফ্রেন্ডের, উনি মেডিটেশন কোচ, তো ওনার আন্ডারে মেডিটেশন শিখতে জয়েন করেন, ঠিক আছে। দীর্ঘদিন ধরে মেডিটেশন করছিলেন ওনার কাছে। তো প্রবলেমটা ওনার সাথে শেয়ার করেন যে ম্যাম আমার এই প্রবলেম, এইভাবে এরকম ফেস করছি, রাত্রিবেলা এরকম আমার সাথে উল্টোপাল্টা কাজ চলছে, পরিষ্কার বুঝতে পারি পুজো করতে বসলে এরকম ডিস্টার্ব হয়, বসতে পারি না, এখানে সেখানে ব্যথা হয়। হুম। প্লাস মাইন্ডে এদিক ওদিক হয়ে যাচ্ছে, কনসেন্ট্রেট করতে পারছি না, প্লাস হাজব্যান্ডের সাথে রিলেশন খারাপ হচ্ছে ক্রমশ। জিনিসটা চাইছে না যে উনি হাজব্যান্ডের সাথে থাকুক। হুম। যাতে ওনাদের দুজনের সেপারেশন হয়ে যায়, তারপরে উনি পুরোপুরি ওনার উপরে হাবি হতে পারবেন পুরোপুরি, ঠিক আছে। এটা ছিল সেটার প্ল্যান। এবার হাজব্যান্ডের সাথে এত রিলেশন খারাপ হয়ে যাচ্ছে, হাজব্যান্ড মারধর করছে, ঠিক আছে, চুলের মুঠি ধরে নাড়াচ্ছে, মানে যা তা কাণ্ড একদম, এরকম অবস্থা হয়ে গেছিল। এইবারে উনি আমার ফ্রেন্ড, সে বললো আপনি আমার কথা বললেন যে এরকম ব্যাপার, এটা তো উনি বুঝতে পারছেন না কি, তো আপনি এনার সাথে কথা বলুন। তো উনি আমার সেশন নেন, সেশন নিয়ে এবার আমি দেখলাম যেটা কথা বলে বাই কল, যে আপনার একটা, যেখানে উনি তখন বসবাস করছিলেন সেইখানে, ঠিক সেই বিল্ডিংটার ঠিক ওপরের ফ্লোরে একটা বৃদ্ধ বয়স্কার এন্টিটি রয়েছে, যেটা পুরো বিল্ডিংটাতে ঘুরে বেড়ায় এরকম, স্পিরিটটা মারা গেছেন, মুক্তি পাননি, ঘুরে বেড়ান। আর সেইটা ওনাকে দেখে ওনার এনার্জিটা ওনার লাইক হয়ে গেছে। এইসব এন্টিটির কি হয়, কাউকে ধরো একটু উইক পেলো, হুম, রাশি উইক, বা কাউকে একটু উইক এনার্জির পেলো, তো তার অরাতে খুব ইজিলি প্রবেশ করতে পারে, ঢুকে যেতে পারে। ওনার সাথে এটাই হয়েছিল। এবারে যথারীতি ডিস্টারবেন্স শুরু, তখন চলছে, অনেকদিন হয়ে গেছে, 6 ইয়ার্স পাস্ট। হুম। ওনার মানে শারীরিকগতভাবে মানে অলমোস্ট চলতে ফিরতে মানে বন্ধ হয়ে গেছিল, চলাফেরা করতে এমনই খারাপ অবস্থা হয়ে গেছিল। এইবারে চেকিং করে বলি আপনার এইরকম এন্টিটি আছে, একটা বৃদ্ধ লোক এরকম ডিস্টার্ব করছে আপনাকে,
তো উনি আমাকে বললেন, বৃদ্ধ লোক, বৃদ্ধ দেখতে? আমি বললাম হ্যাঁ। আপনি কি চেনেন? তারপরে আমাকে বললো এরকম এরকম দেখতে। ওনার না কিছু সন্দেহ হয়েছিল, ঠিক আছে, আমার কথা শুনে, যে এরকম এরকম দেখতে। আমি পুরো ডেসক্রিপশন দিলাম এনটিটিটার, যে এখানে একটু দাঁড়িয়ে আছে, হ্যাঁ, একটু চিপচিপে চেহারা, পেটটা একটু এরকম, একটু হালকা ডেসক্রিপশন মতো দিয়েছিলাম, আর এখানে একটু বড় তিল টিল রয়েছে, এরকম এনটিটিটা দেখতে। ঠিক আছে, দাঁত বেশি নেই দেখলাম, দাঁত অলমোস্ট পড়ে গেছে, একটা দুটো রয়েছে। তো উনি বললেন যে এই লোকটা যখন বাড়িটা চেঞ্জ করছিলেন ওনারা রেন্টে, ওনার ঠিক পাশের বাড়ি এরকম একটা বয়স্ক লোক ছিল, তিনি মারা যান তখন। ঠিক যেদিন চেঞ্জ করে এসেছে তারপরের দিনই মারা যান, ওই রকমই একটা বৃদ্ধ লোক। ঠিক আছে, এবার তার পর দিন থেকে শুরু হয়ে যায় তাণ্ডব, কিছুদিন পর থেকে আর কি। তো এবারে বললাম যে এটা এখন এমন অবস্থায় চলে গেছিল, সেটা এনটিটিটা থাকতে থাকতে ওটার পাওয়ার এতটা বেড়ে গেছিল যে কেউ মানে যদি, জানি না আমি এখন, হতেও পারে যে কেউ করে দিল ওটা, কিন্তু খুব মানে টাফ ব্যাপার হয়ে গেছিল ওটাকে রিমুভ করা। এনটিটিটা এত মানে নিজের পাওয়ার বৃদ্ধি করে ফেলেছিল। কারণটা কি দাদা? কারণটা না, কারণটা হচ্ছে লাস্ট বলতে পারো। বৃদ্ধটি জীবিত থাকাকালীন ওই ওই টাইপেরই ছিল, ঠিক আছে। তো মৃত্যুর পরে ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো ফুলফিল করার টেন্ডেন্সিটা আরও বেড়ে যায় যারা মুক্তি পায় না, আরও 90% ধরো বেশি বেড়ে যায়। তো সেই কারণে এবার যাকে পছন্দ হবে, যাকে উইক পাবে, তাকে অ্যাটাক। তোমার ক্লিয়ার করলে নাকি? তারপরে বলছি, এবারে ক্লিয়ারেন্স প্রসেসটা হচ্ছে, আমি অনেক বেশি প্রশ্ন করে ফেলি হুটপাট করে। হ্যাঁ, তো কোনো ব্যাপার না। তো সেটা হচ্ছে, বললাম যে আপনার ইমিডিয়েট করতে হবে, এবার ওই রাতেই করতে হবে, দিনক্ষণ কিছু আমার ব্যাপার নেই, ঠিক আছে, যে আমি এই দিনে করবো অমাবস্যা পূর্ণিমা, আমার ওসব কোনো ব্যাপারই নেই। মানে প্রবলেমের ইমার্জেন্সি দেখে আমি কাজ করে ফেলি এরকম। আর ওনার ওটা সত্যি ইমার্জেন্সি ছিল, কারণ রোজ রাতে হচ্ছে, বুঝতে পারছো, রোজ রাতে ওই নরক যন্ত্রণাটা ওনাকে ভোগ করতে হচ্ছে, একজন মহিলাকে। যাই হোক, তারপরে ওই রাত্রে এনটিটিটিকে পুরো গ্যালোস যেটাকে বলে, জেলখানার মতো বলতে পারো, বাঁধা হলো, পুরো টাই আপ করা হলো, ঠিক আছে, পুরো ফোর্সফুলি ওনাকে লক করে অন্য জায়গায় শিফট করিয়ে দেওয়া হলো, পুরো একদম লক করে, একদম পুরোপুরি পার্মানেন্ট ব্লকিং যেটাকে বলে, যে উনি আর ওনার কাছে ধারে কাছে আসতে পারবে না, প্লাস ওই লকিং ছেড়ে উনি বেরোতেও পারবে না, কোনোদিন বেরোতে পারবে না, পার্মানেন্ট ব্লকিং ওটা করা হলো। তারপরে ধীরে ধীরে 1 সপ্তাহের মধ্যে উনি রেজাল্ট পেয়ে গেছিলেন। তো ওনাকে বললাম যে, উনি নিজেই কল করেছিলেন 1 সপ্তাহ পর, কল করে বলছেন আমার এখন ব্যথা বেদনা একটু কম কম লাগছে, আর পুজোয় বসতে পারছি, পুজোয় বসে আমার আর ওরকম ফিল হচ্ছে না, ব্যথা বেদনাটা একটু কম, আর ফ্রেশভাবে পুজো করতে পারছি, মাইন্ডে কোনো আজে বাজে থটস আসছে না। এমন এই তো আপনার কাজ শুরু হয়ে গেছে, এনটিটি পুরো লক আছে, এনটিটি নিয়ে আর চিন্তা করতে হবে না। কিন্তু দীর্ঘদিন থাকাকালীন একটা সাইড এফেক্ট থাকে। ধরো একটা জ্বর হলো, জ্বর কমে গেলে একটা সাইড এফেক্ট থাকে না, বডি উইকনেস থাকে, অনেক কিছু থাকে, ভিটামিন খেয়ে সেটাকে ঠিক করতে হয়। তো এগুলোর ক্ষেত্রেও তাই একটা সাইড এফেক্ট থাকে। এবার সেটা আস্তে 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 1 মাস 2 মাস পরে পুরো ক্লিন হয়ে গেল, উনি এখন একদম সুস্থ, ফিট। প্লাস উনি মেডিটেশন করতে করতে, আমাদেরই আন্ডারে উনি এখনও মেডিটেশন করেন, মেডিটেশন করতে করতে ওনার স্পিরিচুয়াল চ্যানেলগুলো ক্লিয়ার হতে থাকে, চাকরাসগুলোও ক্লেন্সিং হতে থাকে, উনিও এখন অনেক কিছু দেখতে পারেন এবং অনেকের সম্বন্ধে অনেক কিছু বলতে টলতে পারেন। বাপরে, মানে একটা ইনসিডেন্ট একটা মানুষকে পুরো চেঞ্জ করে দিতে পারে, এটা মানে বলা যায় না কার ভেতরে কি জিনিস আছে, ওটাকে নেগেটিভ এনার্জি ব্লক করে রেখে দেয়। এবার যখন ওটা সরানো হয় তখন সব বেরিয়ে আসে ভেতরে, পজিটিভ এনার্জিগুলো, পজিটিভ সাইডগুলো সব। আচ্ছা, তোমার কাছে আমি দেখছিলাম পেন্ডুলাম আছে, তো ওর কাজটা, মানে ওই পেন্ডুলামের কাজটা একটু যদি তুমি বলো, কারণ আমার এখানে একজন পেন্ডুলাম নিয়ে কাজ করে দেখিয়েছিল এবং তিনি আমাদেরকে বলেছিল যে, আমি বলেছিলাম যে এখানে কোনো এনটিটি আছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা সেখানে বলেছে না, নেই। আচ্ছা, বা কেউ এরকম বাড়িতে বা আমার এখানে করা, মানে কেউ নেই সেরকম, বা কোনো প্রবলেম নেই। আমি অনেক দিন হয়ে গেছে, 4-5 মাস হয়ে গেছে, এবার আমি জানতে চাই তোমার কাছে, তোমার পেন্ডুলামে কিছু বলছে কিনা, যদি একটু আচ্ছা, শো করো, মানে এখানে কিছু কোনো আছে এনটিটি কিনা, আছে কিনা, কারণ এত রকমের ডার্ক জিনিস নিয়ে আমরা কাজ করি।
রাইট রাইট সেরকম রাইট হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা। একটা কি হয়, এই জিনিস নিয়ে যত বেশি ডিসকাস করবে নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট হয়, অ্যাট্রাক্ট হয়, অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হয় বলবো না, অ্যাক্টিভেশনটা আবার অন্য লেভেলে চলে যাচ্ছে, ওকে, কিন্তু ওকে, অ্যাট্রাক্ট হয়, এটা ঠিক attract কথা। হয়। আর সামনে কবরস্থান দেখেছি। সামনে কবরস্থান অবশ্যই দেখে নিচ্ছি। হুম। ভাই আসছে? হুম হুম, আসছে। না, পাচ্ছি না কেউ নেই। কোনো নেগেটিভ এনার্জি বা এন্টিটি এখানে নেই। আমাদের উপর কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা কোনো রকম কারোর চোখ আছে কিনা? পেন্ডুলাম দিয়ে জিজ্ঞেস করবো ওটা? হ্যাঁ, আমি জানতে চাইছি। আচ্ছা, ওনার উপরে ব্ল্যাক ম্যাজিক? না, ব্ল্যাক ম্যাজিক নেই। নেগেটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি আছে, ইট ইজ সেইং ইয়েস। ওকে, এবার আমি সেটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক নয়, ওটা কনফার্ম হলো। হুম। পিতৃদোষ, পিতৃদোষ, পিতৃদোষ ছাড়া অন্য কোনো নেগেটিভ এনার্জি? অনলি ইউ হ্যাভ দ্যাট প্রবলেম, অনলি পিতৃদোষ, এছাড়া অন্য কোনো সমস্যা নেই। আমি আমি অতীতের কিছু জিনিস জানতে চাইতে পারি? অবশ্যই অবশ্যই অবশ্যই। অতীতে আমাদের বাড়িতে না অনেকবার তুলসী গাছ মরে যাচ্ছিল এবং ঘরে আচ্ছা। খুব ছারপোকা ছিল। কিন্তু মানে একটা চুটকির মতো ব্যাপার হলো যে ভাই একটা ছোট্ট ওষুধ নিয়ে কয়েক হাজার টাকা আমরা ওষুধে খরচা করেছি, কীটনাশকে। পাশের দোকান থেকে ছোট্ট একটা 20 টাকা না 40 টাকা এরকম একটা ওষুধ আনা হয়েছিল, দেওয়া হলো, তারপর আর ছারপোকা নেই আমার বাড়িতে। এবং আচ্ছা তুলসী আচ্ছা। গাছ আর মারা যায় না। প্রত্যেকটা জানলাতে সেটা কোনো রকম রোদ পড়ুক কি না পড়ুক, তুলসী গাছ বর্তমানে এখন বিরাজমান। কিন্তু এখন আর মরছে না? এখন আর মরছে না। কিন্তু আমি অতীতে জানতে চাই এরকম কি কেউ আচ্ছা কালো আচ্ছা আচ্ছা। ব্ল্যাক ম্যাজিক বা এরকম কোনো টুকটাক করেছিল কিনা আমার বাড়িতে? বাড়ির লোকেশনটা একটু বলো। আমার বাড়ির লোকেশনটা হচ্ছে পার্ক সার্কাস, পার্ক সার্কাস স্টেশনের সামনে। তখন কিছু ছিল কি, নেগেটিভিটি ছিল, ওটা এনার্জি? এনার্জি নয় ওটা, বাস্তুদোষ। ওটা নর্মাল বাস্তুদোষ, বাস্তু স্ট্রাকচার। অনেকের হয় না বাস্তুর হুম। স্ট্রাকচার এমন এবড়ো খেবড়ো টেরা বেঁকা থাকে, ওটার একটা এফেক্ট হয়। এফেক্ট তো পড়ে সেইটা প্রথমত। সেইটা কোনো এনার্জি নয়, ওটা এনার্জি না। ওটা কোনোভাবে সলভ হয়ে গেছে, ওই এফেক্টটা আর পড়ছে না, ওই জন্য এখন ঠিক আছে, পজিটিভ এনার্জি প্লে করছে। লাস্ট একটা প্রশ্ন করি। অবশ্যই। আমাদের এই যে কাজটা আমরা করছি, কে পডকাস্ট, বা ধরুন যারা আজকে দেখছে দাদা, তারা নিজের বিজনেসের ব্যাপারে ধরুন জানতে চাইছে। তো আমরা ধরুন যদি কে পডকাস্টকে আমরা ওয়ান টাইপ অফ ভালোবাসা এবং বিজনেসও ধরি আমরা, তো সেটা কি আমাদের ফিউচারের জন্য কতটা ভালো বা ফিউচার প্রেডিকশন, ফিউচার প্রেডিকশন হিসাবে ফিউচার কেমন প্রেডিকশন হতে পারে? তো ইউজুয়ালি আমি পেন্ডুলাম দিয়ে করি না, করি বা না। ট্যারট দিয়ে করি না। ওকে, প্রেডিকশন আমি অন্য মেথড ইউজ করি, যেটা স্পিরিচুয়াল। ওকে। ঠিক আছে, তো সেইভাবে দেখতে বলছো না পেন্ডুলাম? না, আমি তাহলে ওটাকে উজ্জ্ব রাখছি, ওটা আমি ক্যামেরার সামনে আমি রাখবো না। আমি জিজ্ঞেস করছি যাতে মানুষরা যাতে ফোন করে তোমাকে, জানতে চাই এই জিনিসটা, যে যাদের বিজনেস চলছে বা যাদের বিজনেস আরো গ্রোথ চাইছি, তো সেটাতে তুমি কিভাবে সলভ করো সেটা যদি তুমি মুখে বলো জাস্ট। কি করে করি? হুম। প্রসেস ইজ সিক্রেট, বাট মেথডটা যেটা হচ্ছে বলতে পারো আকাশিক রিডিং দিয়ে চেক করি আমি। হুম। ঠিক আছে, সেটা হচ্ছে টাইম ফ্রেম বেসড। হুম। ধরো পেন্ডুলাম দিয়ে আমি দেখলাম, হুম। সেটা তো আমি প্রেজেন্ট টাইমে বসে দেখছি। হুম। ঠিক আছে, হুম। প্রেজেন্ট টাইমে বসে যদি আমি দেখি ফিউচার, এখানে ধরো একটা রিডিং দিল, ইয়েস বা নোতে এলো, ঠিক আছে, কিন্তু সেটা ফিউচারে গিয়ে দেখা গেল কোনো না কোনো কারণে ওটা কাট হয়ে গেল, অন্য কিছু হয়ে গেল, এটা হয় কিন্তু। বা ট্যারোট কার্ড দিয়ে যদি আমি দেখি, সেম প্রবলেম আসে, কোনো না কোনো কারণে, কোনো একটা নেগেটিভ এন্ট্রি বা কোনো অন্য কোনো কারোর প্ল্যানেটারি প্রভাবের কারণে জিনিসটা ওইভাবে হলো না যেটা দেখা হলো, ইয়েস বানো অন্য হয়ে গেল। ওই জন্য আমি এগুলো ইউজই করি না। মেথডটা হচ্ছে আকাশিক রিডিং। ঠিক আছে, এই ব্যাপারটা একটু বলো না, এই রিডিংটার ব্যাপারটা। হ্যাঁ, আকাশিক রিডিং হচ্ছে তোমার ইথারিক যে লেয়ার থাকে 5 এলিমেন্টের মধ্যে একটা লেয়ার হয় ইথার, আকাশ। ঠিক আছে, আগুন, জল, মাটি, আকাশ আর একটা বায়ু, 5টা এলিমেন্ট। তার মধ্যে একটা এলিমেন্ট হচ্ছে ইথার বা আকাশাও বলে। তো আকাশ এলিমেন্টটাকে ধরে ওই রিডিংটা করা হয়, ওটাকে মিডিয়াম বানিয়ে, দ্যাট ইজ আকাশিক রেকর্ডস রিডিং। ঠিক আছে, ইন্ডিয়াতে ছিল আগে থেকে? এটা এসছে তো ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকেই এসেছে। ইদানিং মানে কলকাতায় অতটা শোনা যায় না, কলকাতার বাইরে একটু একটু বলবো না, অনেকটাই এটার প্রচার
আছে এবং চলছে, হুম হুম ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এটা এটা দিয়ে মেনলি ইউজ করে লোকে পাস লাইফ জানবার জন্য, ঠিক আছে। পাস লাইফ, মানে পাস্ট লাইফ রিগ্রেশন যেটা পিএলআর বলা হয়ে থাকে। পাস লাইফ রিগ্রেশনটা আলাদা। পাস লাইফ রিগ্রেশনটা হচ্ছে তুমি দেখছো তোমার পাস লাইফ, আমি দেখছি আমার পাস লাইফ, নিজে দেখছি। আর আকাশিক রিডিং হচ্ছে তোমার জন্য আকাশিক যে রেকর্ডস রিডিং করছে সে দেখে দিচ্ছে, জিনিসটা অন্যরকম। ওতে হয় কি, বেসিক প্রসেস বলছি। হুম, ওটা হচ্ছে একটা লাইব্রেরি থাকে। লাইব্রেরিটা কোনো ফিজিক্যাল জগৎ নয়, ঠিক আছে, ইথারিক জগৎ। ওটাতে এন্ট্রি করা হয়, ওটা ডোরওয়ে ইউজ করে, হুম, ঠিক আছে। সেটার মধ্যে তোমার লাইফের পাস লাইফসের সমস্ত রেকর্ডের বই রয়েছে। ওকে। সেগুলোকে এক একটা করে ওপেন করে করে পড়া হয়, জাস্ট লাইক চিত্রগুপ্তের খাতা, হুম 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 হুম। সেম। এবার তোমার পাস লাইফের কোন নেগেটিভ কর্মার জন্য তুমি প্রেজেন্ট লাইফে কি সাফারিং করছো, সেই কর্মাটা ওখান দিয়ে জানা যায়। এবং সেটা কোন লাইফে হয়েছিল। হুম। অনেকের তো অনেক রকম পাস লাইফ থাকে, মানে অনেকগুলো পাস লাইফ থাকে, 4টে 5টা 6টা, কেউ কেউ দেখা গেছে 10 কোটি জন্ম নিয়ে এসছে, ঠিক আছে, এরকম হ্যাঁ, আছে। 10 লাখ, 1 লাখ জন্ম, 5 লাখ জন্ম। মানুষেরই জন্ম নিয়েছে তারা। না, এটা কিন্তু গ্যারান্টি দিই, এটা ডিপেন্ড করে কর্মার উপরে, কে কি জন্ম নেবে, নেক্সট লাইফে কি হবে, মানুষ হবে কিনা কোনো গ্যারান্টি নেই, এটা কর্মার উপর ডিপেন্ড করে। তো রিডিংয়ে ওইগুলো দেখা যায় কোন লাইফে কি কর্মার কারণে প্রেজেন্ট লাইফে ভুগছে। অনেকের হয় কি রিপিটেটিভ প্যাটার্ন, মানে একটা প্রবলেম মানে একবার হচ্ছে তো আবার হচ্ছে বারবার, 1 মাস পরে আবার, 3 মাস পরে আবার, কিছুতেই ওটা Solve হচ্ছে নিবারণ না। হচ্ছে না। সেইটাই পাস লাইফ রিডিং করে চেকিং করে বলা যায় যে কি কর্মার জন্য এটা হচ্ছে, এবং সেটাকে হিলিং করে কাট করা হয়। বাহ দ্যাট ইজ আকাশিক রেকর্ডস রিডিং। বাহ। এবার এটা দিয়ে আমি ইউজ করে ফিউচার প্রেডিক্ট করি। ফিউচার প্রেডিক্ট করা যায় এবং কারো যদি হ্যাঁ, লাভ রিলেশন যেগুলো হয়। তা অবশ্যই তুমি একবার অবশ্যই বলছিলে অবশ্যই। ট্যারোটটা আমরা তো শেষ করে এলাম, তোমাকে এরকম এরকম কোনো কোনো মানুষ হয় যারা অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করেছে। অনেক অনেক হ্যাঁ, তো অনেক একটা অনেক কয়েকটা তুমি অনেক। বলো একটু। বিশেষ করে আমি কোশ্চেন পাই ম্যাক্সিমাম, ওই কোশ্চেনগুলো আমি অ্যাভয়েড করে দিতে, হুম, ঠিক আছে, যে তার ফোনের মধ্যে আমার ছবি আছে কিনা, ঠিক আছে। এবার আমি ম্যাক্সিমাম টাইম উত্তরটা এটাই দিই যে আমি কোনো হ্যাকার নেই, আমি একজন রিডার, তো আমি ওর ফোন হ্যাক করে আমি দেখতে পারবো না, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এই কমন কোশ্চেনটা আছে যে যে আমার প্রেমিক বা আমার প্রেমিকা আমাকে ভালোবাসে কিনা। এটা তো খুবই কমন কোশ্চেন, এটা আসে, ঠিক আছে, কিন্তু আমার কাছে কাউকে তুমি মানে একদম সঠিক বলেছো, না সে শুনে বলেছে না এটা হতে পারে না, মানে এরকমও পেয়েছি যে বিশ্বাসই করছে না, এ কি করে হবে, হাউ ইজ ইট পসিবল, কি করে হয়, ও তো এরকম, ও তো সেরকম, ও তো আমাকে ঘুরতে নিয়ে গেছিল, সে তো আমার সাথে টাইম স্পেন্ড করেছে, তুমি বলছো ভালোবাসে না। এবার যখনই আমাকে এইটা বলা হয়, মানে আমার রিডিং এর এগেনস্টে কেউ বলে, হুম। তখন আমি আরেকটু ডেপথে ঢুকি তাকে বলবার জন্য, সিমটমগুলো বলবার জন্য। এবার আমি তাকে পাস দেখি, মানে ইনস্ট্যান্ট আকাশিক রিডিং ইউজ করে পাসটা আমি দেখি যে কি ঘটেছিল। তোমার সাথে এইরকম বিহেভিয়ার করেছিল, ইম্পর্টেন্স দেয়নি, তোমার মেসেজের রিপ্লাইটা দেয়নি, তো দেখাচ্ছে চলে গেছিল এইভাবে, ইম্পর্টেন্স এখনো দেখছি যে দিচ্ছে না তোমার কোনো, তুমি যেভাবে চাইছো সেভাবে দিচ্ছে না, পরিষ্কার কথা হচ্ছে এটা, ঠিক আছে। আর লাস্ট টাইম যে মেসেজ করেছিল তারা তো রিপ্লাই দেয়নি তোমাকে। এইভাবে যখন বলি তখন হ্যাঁ ইয়েস ইয়েস হ্যাঁ হ্যাঁ এরকম চালু হয় আর কি। অদ্ভুত অদ্ভুত, মানে আমার এই ট্যারোট কার্ডের এতদিন ধরে পডকাস্ট করছি, তুমি একটু ইউনিক পেলাম আমি তোমাকে। আরও অনেক রকম আছে, যেটা হচ্ছে যে একটা জিনিস নিয়ে আমরা কথা বলবো, যেটা হচ্ছে তোমার একটা পাওয়ার আছে, মানে আমি দেখেছি তুমি আমার ভিডিও দেখাচ্ছিলে যে তুমি মেঘ ডিজলভ করতে পারো, হ্যাঁ, রিমুভাল করা যায়। করা যায়। ওই ব্যাপারটা যদি একটু রাখো। ওইটা অ্যাকচুয়ালি একটা সিক্রেট প্র্যাকটিস, ঠিক আছে, অনেক এনশিয়েন্ট টাইমের ওটা এনার্জি বলতে পারো। আর অনেক পুরোনো কালে যখন মহাভারতের যুদ্ধ হয়েছিল, হুম শ্রীকৃষ্ণ ওই সিক্রেট এনার্জিটা ইউজ করে, দেখবে ঘটনা আছে, সিরিয়ালেও দেখায় যে সূর্য ঢেকে দিয়েছিল এক সময় অর্জুনকে বাঁচাবার জন্য। হুম হুম, তো সেই সায়েন্সটাই অনেক সিক্রেটলি চোজেন, মানে চুজ করে করে পাস অন করা হচ্ছে এখন, ঠিক আছে। তো আমি একজন চোজেন মানেই ছিলাম, অনেক স্ক্যানিং ট্যানিং করে মাস্টার আমাকে মানে দেখে দেখে পরীক্ষা করে নিয়েছিলেন যে একে দেওয়া যাবে কি না, এই এরকম ব্যাপার। তো সেটাই প্র্যাকটিস করে আসছি, তো সেটারই একটা টেস্টিং বলতে পারো, ওটা টেস্টিং জাস্ট,
যে এটা এইভাবে কাজ করে। আর সূর্য তোমার চ্যানেলের লিঙ্ক তো আমি দিয়েছি ডেসক্রিপশনে, Yes, আর যদি বিশ্বাস না হয় আপনারা গিয়ে দেখতে পারেন, চেক করতে অবশ্যই, পারেন। আমি অবশ্যই। প্রথমে দেখিনি, আমি প্রথমে যখন দেখি ও বাবা, মাথা চুলকাতে হচ্ছে, মানে এতটাই আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম এটা কি করে। আবার মেঘটা ডিজলভ হয়ে যাচ্ছিল, মেক রিমুভাল প্লাস ঢেকে দেওয়ার একটা ঢেকে দেওয়া ভিডিও একটা আছে। আছে আছে। তারপর মেঘটা মানে আস্তে আস্তে সব মেঘ আছে আশেপাশে, তারপর আস্তে ওইটাই আস্তে নেই যেটাকে টার্গেট করা হয়েছিল আর কি, ওটাই। এটা এটা কিছুটা একটু অনেকে ভাববে যেটা একটা এটা মানে এটা ভাববে এডিটিং করা। এডিটিং করা, বা ভাববে কি পাগলের প্রলাপ হচ্ছে আবার ওই ভিডিওর পডকাস্টে। নিচে আমার একটা হয়তো কমেন্ট দেখতে পাবে, হুম। ঠিক আছে, যে যাদের বিশ্বাস নেই তারা অনলাইনে হোক কি হুম। অফলাইনে হোক এসে যদি ওইরকম ফাঁকা ফাঁকা মেঘ থাকে বা ওরকম সিচুয়েশন থাকে তো টেস্ট করে দেখতে পারে আমাকে, আমার কোনো অসুবিধা দেখো নেই। সামনেই পুজো আছে, তার আগে তোমার শরৎকালে ঢুকছে, শরৎকালের মেঘ তুমি জানো কেমন হয়, সবাই জানে, আর অনেকটা ওই টাইপেরই থাকে। ওরকমই টাইপেরই থাকে। তো যাদের যাদের প্রবলেম হবে বা যাদের জানতে প্রবলেম হবে বলে, যারা জানতে চান যে সত্যি কিনা, নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, নাম্বারে ফোন করে দেখা যায়। অবশ্যই অবশ্যই দেখতেই পারে, আমার কোনো অসুবিধা নেই, এটা তো কোনো চ্যালেঞ্জের ব্যাপারই নয়, না, এটা তোমার কাছে দুধ মানে জল ভাত টাইপের একেবারে। খুব ইজি, মানে প্র্যাকটিস করলে আর ইজি। তুমি কি শেখাও এইসব জিনিসপত্র, মানে এই আমি আকাশিক রিডিং শেখাই, ওকে। রেকি শেখাই, রেকি হিলিং যেটা ওটা খুব কম সবাই জানে রেকি হিলিং কি। আকাশিক রিডিংটা এখন চল নেই বেঙ্গলে, ঠিক আছে, কিন্তু আমি শেখাই। আর একটা জিনিস যেটা হচ্ছে মেডিটেশন খুব করাই আমি লোকেদের। মেডিটেশন খুব করাই, কারণ মেডিটেশনটা এই কারণে করাই যাতে লোকেদের একটু স্পিরিচুয়াল সেন্সটা আসে, মানে অ্যাটলিস্ট স্পিরিচুয়াল সেন্সটা যাতে আসে, বুঝতে পারে, শুধু এই কারণে। বাহ, যদি শিখতে চান নাম্বার টাম্বার সবই দেওয়া আছে, অবশ্যই অবশ্যই। আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। যখন প্রেডিকশন নিয়ে জিজ্ঞেস করছিলে তখন একটা ঘটনা আমার মনে পড়ছে, ঠিক আছে, খুবই হয়েছিল একটা ব্যাপার। তো মেয়েটি হচ্ছে ছত্তিশগড়ের, ঠিক আছে, ও রিডিংয়ের জন্য আমার কাছে এসেছিল। তো ওর প্রবলেম ছিল ওর দাঁতে সমস্যা, মানে মেডিকেল রিজনেও প্রেডিকশন লোকে নেয়, ঠিক আছে, নট অনলি ফর লাভ রিলেশনশিপ অ্যান্ড অল, ঠিক আছে। তো নিত দাঁতের কবে ঠিক হবে, কবে ভালো হবে, ঠিক আছে, সামনের দাঁতগুলো ফেলে দিতে হবে কি না, ঠিক আছে, তো এরকম। তো অপারেশন করাতে হয়েছিল দাঁতে। এবার আমাকে কল করেছিল, কল করে জিজ্ঞেস করছে যে সেলাইটা কবে কাটবে ডাক্তার, এইসব বিষয় এইসব বিষয়। আমি তো বলছি মানে অদ্ভুত ধরনের কোশ্চেন আসে লোকে করে, ঠিক আছে। তো আমাকে প্রেডিকশন দিতে হবে, কিছু করার নেই, জিজ্ঞেস করেছে যখন দিতে হবে। এবার আমি বললাম যে তোমার কালকেই কাটবে। এবার কিছুক্ষণ 4-5 ঘন্টা পরে ফোন করে আমাকে বলছে কালকে তো আমি ডাক্তারের কাছে যাব না, তো কি করে কাটবে। আমি বললাম, তাহলে কি আমি ভুল দেখলাম, প্রেডিকশনটা ভুল হয়ে গেল। এবার ও ভাবছে, কারণ ওকে আগে যত প্রেডিকশন নিয়েছে সব মিলেছে, এবার ও কিছু বলেনি আমাকে, তো মানে হতে পারে কিছু অন্য কিছু দেখেছি বা কিছু হতেই পারে, মানুষ তো। এবারে মানুষ মাত্র একটু আধটু ভুল হয়, তো গেল সেটা। পরের দিন ফোন করে আমাকে বলছো ডাক্তারের কাছে যাইনি, তো অবভিয়াসলি ডাক্তার কাটবে, এছাড়া তো আর কেউ কাটবে না। রাত্রির বেলা 9টার সময় আমাকে কল করে বলছে সেলাইটা না অটোমেটিক কেটে গেছে। দিস ইজ অটোমেটিক, ও খাচ্ছিল বা কিছু একটা করছিল, অটোমেটিক সেলাইটা খুলে গেছে, মানে কোনো উইদাউট এনি মিডিয়াম। ব্যথা হয়নি কারণ ওর তো অলরেডি ওই জায়গাটা অপারেটেড। তো এবার বলছে খুলে গেছে, এবার আমি কি করব, এটার জন্য কল করেছিল আমাকে, এবার আমি কি করবো, ওটা তো খুলে গেছে। বললাম ডাক্তারের কাছে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো, যাও। বললো ডাক্তার তো অনেক দূরে থাকে। এবারে ওর কোনো একটা ফ্রেন্ড ছিল যে ডেন্টাল লাইনেই ছিল, ও বলেছিল যে তুমি এরম করো, গরম জল দাও বা এরকম কিছু, তখন সেফ ছিল, এমন কিচ্ছু নাড়াবে না, ওইভাবে তুমি শুয়ে পড়ো, জাস্ট ঘুমিয়ে পড়ো, সকালবেলা তুমি ডাক্তারের কাছে যাবে। দিস ইজ প্রেডিকশন। মানে তোমাকে ডিভাইন পার্সন বা ডিভাইন বা গড যাই হোক না কেন তোমাকে একটা একটা কিছু দেখিয়ে দেয়, হ্যাঁ, মানে ওটা হবেই, বাধ্য হতে ওটা। বাহ, মানে ওটা অদ্ভুত ছিল জিনিসটা, ব্যাপারটা অদ্ভুত তো, মানে ভাবা যায় না, ভাবা যায় না। আমি অবাক হয়ে গেছিলাম যে বাবা, হেভি লাগলো না, লাগে না? আমি নিজে অবাক হয়ে যাই এক এক সময় যে এটা হাউ ইজ ইট পসিবল, দেখেছি মানে ওটা কোনো না কোনো ভাবে ঘটবে। দাদা আমরা একেবারেই শেষের দিকে আছি, তো শেষে
তোমার একটা ঘটনা বা যে কোনো তোমার মনের মতো যদি হয় একটা ঘটনা যেটা দর্শকেরও ভালো লাগবে, রিলেট হবে, তুমি স্টার্ট করতে পারো। একটা একটু ভয়ঙ্কর বলতে পারো, একটু আনন্যাচারাল, একটু না অনেকটাই। তো এটা হচ্ছে মধ্যপ্রদেশের একটা ফ্যামিলির ঘটনা। তো ওনারা অনেক বছর ধরে প্রবলেমটা নিয়ে ভুগছিলেন। প্রবলেমটা হলো, যিনি কন্ট্যাক্ট করেছিলেন, যে মেয়েটি, তার দিদিমা, ঠিক আছে, অনেক বছর ধরে একটি মানে দিদিমার মা, তিনি গত হয়েছিলেন। হুম। হুম। তার স্পিরিট ওনার উপরে ভর করে, ঠিক আছে। এবার ভর করার বিষয়টা অনেকে বিশ্বাস করতে চায় না, ঠিক আছে, অনেকে অনেক রকম বলে। এবার ব্যাপারটা কি হয়েছিল, অনেকের কাছে ওনারা গেছিলেন রেমেডি করাতে, ঠিক আছে, অনেক তান্ত্রিক, অনেক হিলার্স, সবাই ফেলিওর হয়েছিল, কেউ ওটাকে ঠিক করতে পারেনি। ডাক্তার, সাইকিয়াট্রিস্ট সব দেখানো হয়ে গেছিল, ঠিক হয়নি ওটা। ওনার হচ্ছে রোজ রাতে উনি পজেসড হয়ে গিয়ে ওনার ফ্যামিলি সম্বন্ধে উনি বলতে থাকেন, ঠিক আছে, মানে হচ্ছে তেরা ইয়ে হুয়া থা, মানে তোর এইটা হয়েছিল, এখানে পড়ে গেছিলি, ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোর এটা হবে, এইভাবে বলতে থাকেন। মানে পাস্ট ফিউচার দুটোই বলে? সব বলতে থাকেন, ঠিক আছে। এবং এটাও বলে যে আমি ছাড়বো না ওনাকে, মানে ওই বৃদ্ধা মহিলাকে, ওনার যে দিদিমা, যাবো না, কখনো যাবো না, তোরা কেউ বার করতে পারবি না, যাবো না, এখানেই থাকবো, বলে আমি এর সাথেই থাকবো। হুম। এবং এর সাথে ওনার যে দাদু ছিলেন, হুম, তিনি গত হয়েছিলেন, নানির যে হাজবেন্ড, তার হুম, কথা বলছি, তার স্পিরিটটা অলমোস্ট মুক্তি প্রাপ্ত প্রায় এরকম সিচুয়েশনে ছিলেন। সেই স্পিরিটটিকে উনি লক করে রেখে দিয়েছে, যাতে উনি কোনো পজিটিভ ব্লেসিংস না দিতে পারে ফ্যামিলিটাকে। পজিটিভ ব্লেসিংস দিলে কি হবে, ওই উনি তো এখন ওনার মানে মায়ের মা, তিনি তো এখন নেগেটিভ স্পিরিট বলতে গেলে, ঠিক আছে, কোনো নেগেটিভ স্পিরিট না হলে এইভাবে ডিস্টারবেন্স করে না। তো সে যাতে মুক্তিপ্রাপ্ত না হতে পারে, ওই জন্য ওই পজিটিভ সোলটাকে লক করে রেখে দিয়েছিল, ঠিক আছে। মানে কিরকম দুষ্ট বুদ্ধি হয় এদের, সেটাই বোঝা যাচ্ছে আর কি। তো তারপরে আমাকে কন্ট্যাক্ট করেন। তো আমি চেক করে বলি যে আপনার এইরকম ব্যাপার আছে, নানির মা বডিতে আসে, সে ডিস্টারবেন্স নানির মা আছে? দিদিমার মা, নানি মানে দিদিমা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দিদিমার মা, ঠিক আছে। এটা এক ধরনের বলতে পারো পিতৃদোষ, এটাকে হিন্দিতে বলে পিত্রানি দোষ, যেহেতু এটা ফিমেল, ঠিক আছে। আর এটা শুধু দোষ নয়, এটা এমন পর্যায়ে চলে গেছে, পজিশনের পর্যায়ে চলে গেছে আর কি, মানে মারাত্মক ব্যাপার। আর কেউ ছাড়াতে পারছেই না, কারণ যে স্পিরিটটা, তিনি নিজে পূজা আচ্ছা করে স্পিরিট ফর্মে, কোনো না কোনো দেবতাকে পুজো করে, তাকে কি করে ছাড়াবে? ধরো কেউ ছাড়াবার জন্য মন্ত্র জপ করছে বা হোম করাচ্ছে। এই জিনিসটা আমি ঠিক হুম। ভুল আমার মনে হচ্ছে, কেন বলছি, কারণ একটা যখন মানুষ মারা যায় সে তো প্রেত জনিতে চলে যায়, প্রেত হয়ে যায়, অবশ্যই তো অবশ্যই সে ভগবানকে পুজো করছে। করে। স্পিরিটের অনেক অনেক লেয়ার আছে, ডাইমেনশন আছে, ঠিক আছে। ধরো কোনো স্পিরিট প্রেত যোনি প্রাপ্ত হলো, হুম সে মৃত্যুর আগে কোনো না কোনো দেবতাকে ভীষণ মানতেন, ঠিক আছে, ভীষণ শিব পুজো করতেন, হুম হুম বা হুম। কোনো শক্তির কোনো ফর্মকে উপাসনা করতেন, কালী হতে পারে, দুর্গা হতে পারে, মাতা ভগবতী হতে পারে, ঠিক আছে। তো মৃত্যুর পরে প্রেতজনিতে ধরো গেল, কোনো কর্মদোষে চলে গেল, কর্মদোষ থেকেই তো হয় প্রেতজনিতে যায়, না না হলে সে প্রেতজনি যাবে কেন, সে তো হায়ার হায়ার ডাইমেনশনে চলে যাবে। হুম। তো গিয়েও সে সেই উপাসনাটা ভোলে না, সেই যতটা তার সাধন শক্তি থাকে, সেগুলো সে মৃত্যুর পরেও যে জনিতেই যাক, পিশাচ জনিতে যাক কি প্রেত জনিতে যাক, রিপিট করতে থাকে, সেই মন্ত্র রিপিটেশন চলতে থাকে তার মাইন্ডে। সেটাও একটা মাইন্ড ক্রিয়েট হয় মৃত্যুর পরে, ঠিক আছে। তো সেই স্পিরিটটা ওই লেভেলের ছিল। হুম। এবার যথারীতি সে তার সাধন ব্যাপারটা একটু হজম করতে মানে মানে এটা প্রথমবার আমি শুনছি, আচ্ছা, ফার্স্ট টাইম মানে এই ধরনের ঘটনা। এরকম স্পিরিট প্রচুর আছে, যারা অনেকে কি করে, এই ধরনের শক্তিশালী স্পিরিটগুলোকে ক্যাপচার করে তারা কাজ করায়। বিশেষ করে অঘরী যারা হয়, এই ধরনের পাওয়ারফুল স্পিরিট ধরে তারা কাজ করায়, নিজেদের স্বার্থসিদ্ধি করে আর কি। তো এই স্পিরিটটা ইন্ডিপেন্ডেন্ট ছিল, কেউ ক্যাপচার করেনি তখন, এসে নিজে ডিস্টার্ব করছে, সেটা আলাদা ব্যাপার, সেটা চরম লেভেলে, মানে এই এই লেভেলে আর কি। তো এবারে
দেখলাম যে এর স্পিরিটটা এরকম। আর আমি ওদের বিশ্বাস করাবার জন্য একটু ডিপ লেভেলে গিয়ে বললাম যে উনি কি বেঁচে থাকাকালীন আপনাকে বলতেন, মানে মেয়েটির মাকে বলছি, মেয়েটির মায়ের তো নানি, মানে মা, মেয়েটির মায়ের মা হয় যাকে প্রসেস করেছে, আর যে প্রসেস করেছে মেয়েটির মায়ের মায়ের মা, বাপরে। ঠিক আছে, অ্যানসেস্ট্রাল স্পিরিট এটা পুরো এই লেভেলের। এবার আমি ওনাকে জিজ্ঞেস করলাম বেঁচে থাকাকালীন কি উনি বলতেন, আপনার ঠাকুমা কি বলতেন যে মানে যে আমি সারা জীবন মানে অমরত্ব লাভ করব, অমরত্ব লাভ করতে চাই, আমি কোনোদিন মরবো না, এরকম আজীবন মানে চিরঞ্জীবী হয়ে থাকতে চাই, এরকম ওনার ওয়ার্ড মুখ দিয়ে বেরোতো? শুনে হা হয়ে গেছেন উনি, কারণ এক্স্যাক্টলি এগুলোই বলতেন উনি বেঁচে থাকাকালীন, যে আমি মরবো না, অমর থাকবো। ওনার মানে বেঁচে থাকার খুব ইচ্ছে ছিল, ঠিক আছে, কোনো কারণে কর্মদোষের কারণে মারা যায়, ব্যাস, মৃত্যুর পরেও তাণ্ডব চালিয়ে যাচ্ছিল আর কি, এই ধরনের আর কি স্পিরিট। তো খুব কঠিন, একে যে কেউ সরাতে পারবে না, এনার লেভেলের বা এনার থেকে বেশি পাওয়ারফুল কাউকে হতে হবে, কারণ ইনিও জব করছে, আর যে ছাড়াবে সেও জব করছে, দুজনে দুজনে জব করছে, কে কাকে কাটবে? তো তোমার সাথে যখন কন্ট্যাক্ট হলো তারপর দাদা? তারপরে কেসটা আমি বললাম এইভাবে আমাদের, এটা বলছো না তো হ্যাঁ এইভাবে একদম নেওয়া যাচ্ছে না, নতুন জিনিস লাগছে, একদম নতুন জিনিস এটা। যে প্রেত হয়ে রয়েছে সে আবার পুজো করছে, অনেক সে একটা- আঘরিরা কি করে, একটা আধ্যাত্মিক ইয়েতে রয়েছে, হুম হুম হুম, আবার সাইডে সে আবার অনেক আঘরিরা কি করে ব্ল্যাক ম্যাজিক করার সময় না এই ধরনের প্রেত ইউজুয়ালি চালান করে থাকে যাতে কেউ কাটতে না পারে, ওই জন্য ঠিক লাখ লাখ টাকা খরচা করে ফেলে, কিন্তু প্রবলেম আর সলভ হচ্ছে না। কেন হচ্ছে না? এটা কারণ সেও জব করছে যে ছাড়াচ্ছে, আর যাকে ছাড়াচ্ছে সে আরো বড় তান্ত্রিক ঠিক আছে, সেই স্পিরিটটা আরো বড় তান্ত্রিক, এবার সেও জব করছে, কি কে কাকে ছাড়াবে? তো উপায় তো আছে এটা। এবার উপায়ের দিকে যাচ্ছি, হুম। কেসটা এখন পুরোপুরি সলভ, ওনাদের কোনো প্রবলেম নেই, স্পিরিটটাও নেই আর এই জগতে নেই, ওকে আমি পাস করিয়ে দিয়েছি। বলো বলো অবশ্যই এটা। এবারে হচ্ছে বললাম আমাদের বিশ্বাসটা এলো আমার প্রতি হুম। এইটা শুনে, যে হ্যাঁ এ তো এক্স্যাক্টলি বলে দিচ্ছে, এরকম ব্যাপার। এবার বললাম আপনাদের এবার এই প্রবলেম আসছে, আপনার নানিমার মানে ওনার দিদার, ও দিদিমার আর কি, মেয়েটির দিদিমার এই সমস্যা চলছে, এই সমস্যাও হয়, প্লাস ওই স্পিরিটটার কথা বললাম যে আপনার নানির যে হাজব্যান্ড মারা গেছে ওনার স্পিরিটটাকে উনি লক করে রেখে দিয়েছে, ঠিক আছে, মুক্তি পেতে দিচ্ছে না, কারণ কি উনি খুব পজিটিভ ব্লেসিংস দেয় ফ্যামিলিটার ওপর, যার ফলে ওনারও মুক্তি হয়ে যেতে পারে, ওই জন্য ওনার পাওয়ার উনি আরো রেইজ করে গেইন করে ওই স্পিরিটটাকেও লক করে দিয়েছে। এবার এমন হয় যখন ওই বৃদ্ধা মহিলা যখন প্রসেস হয়, উনি বডিতে আসেন, কথা বলতে স্টার্ট করেন, মাঝে মধ্যে ওনার ফাদারের আত্মাটাও বলা শুরু করে, ভয়েস চেঞ্জ হয়ে যায় তখন ওই বৃদ্ধা মহিলার। ও মানে উনি ওনাকেও নিয়ে আসছে নিয়ে আসে এটা দেখাবার জন্য যে ইয়ে ভি মেরে সাথ হ্যাঁ, ইনিও আমার সাথে আছে, দেখ। উনি এবার তো পাওয়ার গেন করছে মনে হচ্ছে। কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি। কত বছর চলেছিল ওখানে? অনেক বছর, ওরা 14-13 বছর, এই বা 17 বছর এরকম হবে ভুগে যাচ্ছিল। 17 বছর ধরে ভুগছে এই বিষয়টায়। পজেশন আসছে, পজেসড হচ্ছে এরকম বলছে রোজ রাতে, মাথায় এরকম এগুলো ঘোরাচ্ছে, যেরকম দেখো আর কি, সেম সেম জিনিস, কিন্তু এতটা পাওয়ারফুল ছিল। আর এইভাবে বলতো, ওর বাবার ভয়েসে অনেক সময় কথা বলতো চেঞ্জ করে, ঠিক আছে, তখন ভয়েস পুরো চেঞ্জ হয়ে যেত, যে ইয়ে তো পাপাজি বল রে, এরকম। তো এইবারে বলছি, এবার আমার রেমেডিটার কথা বলছি। যখন বললাম যে এতটা ব্যাপার হয়ে গেছে, তো অনেক ভারী জিনিস এটা, তো এতটা এতটা আমার রেমুনারেশন লাগবে, ঠিক আছে রাজি হলেন। এবার কাজ স্টার্ট করলাম, শনিবার ছিল রাতের বেলা, ঠিক আছে, মানে স্টার্ট করিনি, ওনারা জাস্ট এনার্জি এক্সচেঞ্জটা করেছে, পেমেন্টটা আমায় পাঠিয়েছে, ঠিক আছে, এটা আমি চেক করে নিই, এরকম না যে আমার কোনো রেডিমেড অ্যামাউন্ট আছে, যেটা আমি দেখবো যে এনার্জি কর্মা এক্সচেঞ্জ বলি এটাকে, কর্মটার সাথে কেটে যাচ্ছে কর্মটা, আমার উপর কর্মটা আসবে না, কারণ যে কাজ করবে তার উপরেই কর্মটা আসবে, এটা এনার্জি সায়েন্স, যেই হোক সে, ঠিক আছে। তো ওটা কাট করার জন্য স্পেসিফিক অ্যামাউন্ট যেটা গাইডেন্সে দেখায় সেটুকুই চার্জ করা হয়, এর বেশিও না কমও না। তো ওনারা এনার্জিটা এক্সচেঞ্জ করলেন রাত্রির বেলা, তখন 11:15 বাজে, ঠিক আছে। এই কেসটা নিয়ে, এই বিষয়টা নিয়ে
যার থ্রুতে এসেছিলো তার সাথে আমি ডিসকাস করছি, বলছি যে ঘটনাটা এই হয়েছে এই হয়েছে। হঠাৎ ডিসকাস করতে করতে পেছন দিকে আমি ফিল করলাম কেউ এসে দাঁড়ালো, হুম। অন্ধকার, তখন আমার রুম অন্ধকার, আমি শুধু বলছি, কথা বলছি। तू कौन है, क्या समझता है अपने आप को, इनका छोड़, इनका पीछा छोड़। কানে আসলো আওয়াজ। এবার আমি চেক করে সঙ্গে সঙ্গে বললাম মেয়েটিকে, যে মেয়েটি, বাচ্চা মেয়েটা যার থ্রুতে এসেছিল, নাম বলছি না আমি, ঠিক আছে, তো বললাম ওকে ফোন করো, কিছু একটা হয়েছে, কিছু গন্ডগোল হয়েছে। সে বুঝে গেছে যে ওনারা কারোর সাথে কন্ট্যাক্ট করেছে, স্পিড বুঝতে পারে, ঠিক আছে। এবার ফোন করলো, ফোন করে শুনছে আওয়াজ করছে, চিৎকার চেঁচামেচি, ওই বৃদ্ধা মহিলা চিৎকার করছে, তাণ্ডব শুরু করেছে। যে যার থ্রুতে এসেছিল সে ভয় কাঁপছে, ইস কি কুছ করিয়ে কিছু করো এরকম বলছে, ঠিক আছে। আর সে মানে তার মা, মেয়েটির মাকে এবার আমি জিজ্ঞেস করছি আপনার মাইন্ডে কি এরকম থটস আসছে, বা আপনি স্বপ্ন দেখেছিলেন কি আপনাকে ওই স্পিরিটটা এসে বলছে কিসকে পাস গয়া হ্যায়, এক্স্যাক্টলি এই ওয়ার্ড, কিসকে পাস গয়া হ্যায়, মজ্জা, এরকম করে বলছিল কি? ওর মা আবার শুনে বলছে এক্স্যাক্টলি এইগুলোই বলছিল স্বপ্নে এসে। বললাম যে ডিস্টার্ব হয়েছে এনার্জিটা, এগুলো এরকমই হয়, বুঝতে পারে যখন তখন তাণ্ডব শুরু করে, ঠিক আছে। ওর ওই নানির ওপরে অত্যাচার চলছে, তখন দাপড়াচ্ছে, চুল খুলে নাড়াচ্ছে, ঠিক আছে, উল্টো পাল্টা বলছে, গালিগালাজ করছে, এখন ইমিডিয়েটলি করতে হবে কাজ। এবার আমি বললাম যে এটা আমি ডাইরেক্ট করবো না, এটা ওই মেয়েটিকে বললাম যে বজরং বান পাঠ করো, ঠিক আছে, 21 বার পাঠ করো, করে একটা লাল ধাগা ওনার বা হাতে তুমি বেঁধে দাও, ঠিক আছে, কষ্ট করে হলেও বাঁধো, জিনিসটা তাহলে একটুখানি কন্ট্রোলে আসবে। মেয়েটি করলো কষ্ট করে, জীবনে ওসব করেনি, ঠিক আছে, কষ্ট করে করলো, বাঁধলো, তখন বললো না একটু শান্ত হয়েছে, তো এবার আমি আমার কাজ শুরু করবো। ইমিডিয়েটলি আমি আমার প্রসেস চালালাম, প্রসেসটা বলছি না, ওরা সিক্রেট রাখতে হয় একদমই। যাই হোক, ওটা একটা এঞ্জেলিক প্রসেস, এঞ্জেলস বা হচ্ছে আকাশিক মেথড বলতে পারো, এনার্জি ইউজ করে করা হয়। তো স্পিরিটটাকে আমি টেনে বার করে ওনার বডি থেকে একটা মন্দিরে ট্র্যাপ করে দিলাম, যে মন্দিরে, এমন মন্দির যেখানে ননস্টপ ঠাকুরের নাম হচ্ছে বা কীর্তন হচ্ছে, যাতে এই পারপাসে করেছিলাম যে নাম শুনে ওনার মুক্তি হয় যাতে, ঠিক আছে। তো বাদলাম, মানে ব্লক করলাম ওই মন্দিরে, উনি আবার আস্তে আস্তে ঠিক হলো। 3 মাস পরে ওই বৃদ্ধা মহিলা এখন সুস্থ, এখন আর কোনো, এখন যখন বলে যে আবি কোই প্রবলেম নেই আতি, আবি উনকে উপর কুছ নেই আতি, কিছু আসে না, এখন উনি সুস্থ, নর্মাল থাকে, আর স্পিরিটটা এখনো ট্র্যাপড। আস্তে আস্তে এবার মুক্তি প্রাপ্ত হচ্ছে। বাপরে, খুব মারাত্মক ছিল লাস্টে এটা। এটা যখন আমার পিছন দিক দিয়ে এসে বলছিল, হ্যাঁ, মানে সাইরেন টাইপের বাজছিল। তুমি এমনি ঘর বন্ধ করো নিজে? যখন আমি করি এমনি প্রোটেকশন দেওয়া থাকে, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু ওই রাতে, ঠিক আছে, অতটা আমি কেয়ারলেস ছিলাম, আমি জাস্ট কথা বলছিলাম, আমি কিছু করিনি, কিছু করিনি, ঠিক আছে, কেয়ারলেসের মতো আমি জাস্ট গল্প করছি, কিন্তু আমার কোনো ক্ষতি, ওই সব কোনো আমার চাপ থাকে না, কিন্তু মেসেজ যখন পাঠায় ওরকম একটা মেসেজ চলে আসে, কানের মধ্যে বাজতে থাকে, সাইরেনের মতো বাজে, জোরে জোরে ভয়েস হচ্ছে, বা কেউ মাইকের মতো কুমকুম করে একটা কিছু বলছে, টাইপের। থ্যাংক ইউ দাদা। আর আমরা একেবারেই তো শেষের দিকে, তোমার যদি কিছু কথা বাকি থেকে থাকে তুমি বলতে পারো, বা দর্শকদের উদ্দেশ্যেও তুমি কথা যদি বাকি থাকে তুমি বলতে পারো। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে যখন ডেভিল থাকে, শয়তান থাকে, তখন ভগবানও আছে, ঠিক আছে। তো অনেকে আমরা বুঝতে পারি না যে সেটা প্যারানর্মাল হচ্ছে নাকি কোনো সায়েন্টিফিক হচ্ছে। তো যে প্রবলেমটা দেখা যায় যে রিপিটেটিভ প্যাটার্ন হয়ে গেছে একটা, কোনো কিছু করে সলভ হচ্ছে না, রিপিটেশন ওয়াইজ হতেই থাকছে। যেমন কয়েকটা জিনিস বললাম বাস্তুর ব্যাপারে, যে পাইপ ফেটে যাচ্ছে, যতবার ঠিক করানো হচ্ছে আবার লিকেজ। তো এই ধরনের যে ঘটনাগুলো আছে, তখন বুঝতে হবে যে দিস ইজ নট নর্মাল, দিস ইজ প্যারানর্মাল। থ্যাংক ইউ।
আর এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ আপনাদেরকে। থ্যাংক ইউ। আর নাম্বার দেওয়া আছে স্ক্রিনে চলছে, দাদার সাথে কন্ট্যাক্ট করুন, নিজের বিজনেস, নিজের লাভ লাইফ, নিজের যে কোনো সমস্যা দাদার কাছে শেয়ার করুন, সব কিছুই আপনারা অ্যাভেলেবেল পাবেন। আর ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। Thank you. আমি আমাদের হোস্ট নমস্কার। কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট শুভ্রজিৎ দা, আর আমি ওই ক্যামেরার পেছনে কিংসুক সেন। আপনাদেরকে সবাইকে নমস্কার, দাদা নমস্কার।